Janapin, Dr. Vivek. Dr. Chandrakant, I'm not sure if Dr. Vivek will be joining, right? No, Dr. Vivek. Dr. Vivek join করতে পারছে না. Dr. Neha, is Dr. Vivek joining? No. I don't think so. I don't think so. Okay. তো এটা একটা টপিক। সেকেন্ড হচ্ছে ডক্টর নেহা ম্যাম আমাদের জানাবেন ব্রেস্ট সার্জারি ফ্যাসিলিটিস যেটা নারায়ণা হসপিটালে যেটা অ্যাভেলেবল সেই সম্পর্কে একটু আমাদের জানাবেন ডক্টর নেহা। কিমো আমরা জানি কিমোথেরাপির অনেক সাইড এফেক্টস হয়, তো ডক্টর অর্ণব আমাদের একটা সেশন নেবেন যেখানে উনি জানাবেন হাউ টু ওভারকাম ভমিটিং, নজিয়া মানে ইত্যাদি সাইড এফেক্টস কিভাবে ম্যানেজ করা যেতে পারে, তো সেই নিয়ে একটা টপিক হবে আজকে। ডক্টর বাসু আমাদের একটা ব্যালেন্স ডায়েট যেটা ক্যান্সার পেশেন্টসদের জন্য কি হতে পারে, তো সেই সম্পর্কে একটু জানাবেন। দেন ডক্টর চন্দ্রকান্ত আমাদের কিছু যেটা ভুল ধারণা বা মিথস যেটা হয় ইন টার্মস অফ ডায়েট ফর ক্যান্সার পেশেন্ট সেই সম্পর্কে একটু সেশন নেবেন। And then Dr. Mondol আমাদের একটু কিছু ফোকাস এরিয়াস কি টেক হোম মেসেজেস সেই সম্পর্কে একটু আমাদের জানাবেন। And then last but not the least, of course, the experience sharing from all participants. So that will be another aspect of the entire session. So with that, I think Dr. Chandrakant, I'll hand it over back to you. Thanks, Mini ma'am. So Mini ma'am ke apni I think Shabra chinen. So she's a manager in software company Oracle. So she's a volunteer and she's willing for education and service to cancer patients. Her father herself was having myeloma. এখন মোটামুটি কিওর আছে। ওকে, সো আজকে অ্যাকচুয়ালি এই সেশনটা ডক্টর বিবেক বলার ছিলেন, কিন্তু একটু শরীর খারাপ হয়েছে করে উনি জয়েন করতে পারলেন না। সো অন বিহাফ অফ আমি 2 মিনিটে বলবো নারায়ণা হসপিটালে আমরা কেন অনকোলজি ডিপার্টমেন্টটা কেমন এস্টাবলিশ করলাম, কেমন চলছে আমি একটু বলবো। সো বেসিক্যালি নারায়ণা হসপিটালে আগে ছিল ওয়েস্ট ব্যাংক হসপিটাল। এটা দিস ওয়াজ ফর অল স্পেশালিটিস, নট অনলি অনকোলজি, সব স্পেশালিটি ছিল। তো এমনি একটি জেনারেল হসপিটালের মতন সুপার স্পেশালিটি হসপিটাল যা বলি ওরকম ছিল। তারপরে আস্তে আস্তে আমরা বম্বে থেকে ডক্টর সৌরভ দত্ত ছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট হেড এন্ড নেক সার্জন যা এখানে জয়েন করলেন। তো তারপরে এক একটা করে আমরা সব বম্বে থেকে, মানে আমরা অনেক জন আছি, আমরা সব বেঙ্গল থেকে নয়, তাও আমরা এখানে এসে একটা টিমে জয়েন করেছি। অনকোলজি সবার ফিল্ডের মতন নয়, ইট ইস এ টিম ওয়ার্ক। যেরকম আপনি দেখছেন ভিসি ডক্টর নেহা সার্জন আছেন, আমি মেডিকেল অনকোলজিস্ট আছি, তারপরে উই হ্যাভ সাতাবিশা বসু ম্যাডাম আছেন ডায়েটিশিয়ান। এমনি অনকোলজি ইস এ টিম ওয়ার্ক, আপনারা সব জানেন। সার্জারি, রেডিয়েশন, কিমোথেরাপি এসবগুলো একটা ট্রিটমেন্ট আছে। সেই জন্য একজন করেই আমরা বম্বে থেকে we are around 18 people now from Tata Mumbai in the department of oncology. আপনি সব ডিপার্টমেন্টে দেখুন, we are all from মুম্বাই। একসঙ্গে পড়াশোনা করে একসঙ্গে, আমিও আগে ডক্টর নেহা এসেছিলেন, তারপরে আমিও ডক্টর বিবেক একসঙ্গে আসলাম, তারপরে ডক্টর প্রদীপ, ডক্টর অর্ণব এখন জয়েন করেছেন। তো আমরা যে কোনো ডিপার্টমেন্ট দেখুন ওখানে we are all well qualified trained doctors. আমরা মেডিকেল অনকোলজিতে we are 4 of us, তারপর রেডিয়েশন অনকোলজিতে দুজন আছেন সিনিয়র রেডিয়েশন অনকোলজিস্ট, তারপরে ডক্টর নেহা আছেন। মানে কোনো হসপিটালে আপনি স্পেসিফিক ব্রেস্ট সার্জন পাবেন না, নর্মাল সার্জন ব্রেস্ট সার্জারি করেন, কিন্তু আমার হসপিটালে এখানে স্পেশালাইজ ব্রেস্ট সার্জারিটা সব বলে জেনারেল সার্জনরা বলবে কি এত ইজি, ওটা কি বড় জিনিস, কিন্তু কসমেসিস, ইম্পর্টেন্স, বেস্ট আউটকামস এগুলো তো ব্রেস্ট সার্জনতেই পাওয়া যায়। জিআই সার্জন আছেন আমার এখানে, এগেইন ওয়েল ট্রেন্ড, তারপরে প্যাথোলজিস্ট আছেন, রেডিওলজিস্ট আছেন। সো ইট ইজ ইটস এ কমপ্লিট কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার। মানে যদি আপনি নারায়ণী হসপিটাল আসবেন, অন্য হসপিটালে এই পরীক্ষার জন্য যান, অন্য ডক্টরের জন্য এখানে যান,
এগুলো দরকার নেই। তারপরে কিছু যেখানে ক্যান্সার হসপিটাল আছে ওখানে আপনি সুপার স্পেশালিটি পাবেন না, মানে ডায়াবেটিস ডক্টর পাবেন না, যেরকম আমি বম্বেতে ছিলাম ওখানে আপনি নিউরোলজিস্ট পাবেন না, ওখানে কার্ডিওলজিস্ট পাবেন না। কিন্তু আমার হসপিটালে বেসিক্যালি সাব স্পেশালিটিও আছে কিন্তু অঙ্কোলজি একটু প্রিডমিনেন্ট। সো আমরা একটু বলতে পারি কি উই হ্যাভ আ কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার, যেখানে বাইরে যাওয়া দরকার নেই, আমার হসপিটালের ভিতরেই all types of specialties. Mane whatever best we can do for oncology, we are able to do, including scalp cooling, which is unique in Eastern India. তারপরে chemotherapy, immunotherapy, target therapy, এখন clinical trials ও চলছে, and the best radiation machine we have. So এমনি আমরা বলতে পারি কি নারায়ণী হসপিটালে I think we are able to cover majority of cancer treatments, যেটা আমরা নারায়ণীতে করতে পারছি না বাইরে করতে পারছি এরকম কিছু জিনিস নাই। So we are able to do everything. So it is a team work and we all coordinate. একটাই আমি ডিফারেন্স বলতে পারি between a big hospital and a setup, যেখানে বিগ খুব বড় হসপিটাল যেখানে হাজারটা লোক কাজ করে, আমরাও ওরকম জায়গাতে কাজ করেছি। ওরকম খুব বড় হসপিটালে একটা জিনিস আছে কি চিকিৎসা ভালো, সব জিনিস ভালো, মানে ফ্যাসিলিটি ভালো, সব ভালো, বাট ইস্যু ইজ ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, মানে পার্সোনাল কেয়ার যা আছে আমরা যা টাইম দিতে পারি এটা আমরা বড় বড় হসপিটালে এত গুরুত্ব দিতে পারবো না। ছোট হসপিটাল যেরকম আমরা আছে, আমি যদি রেডিয়েশনালে একটা ফোন করলাম আমরা ইজিলি কোঅর্ডিনেট করতে পারলাম। কিন্তু এরকম যদি খুব বড় হসপিটাল হয় ওখানে এই ছোট ছোট কোঅর্ডিনেশনটা সম্ভব না। যদি প্যাথোলজি রিপোর্ট আসেনি, যদি ব্লাড রিপোর্ট আসেনি, আমি হঠাৎ করে একটা ফোন করলাম রিপোর্ট পেয়ে গেলাম, মানে এরকম একটা ফ্লেক্সিবল অ্যাটমসফিয়ারটা যদি আপনি খুব বড় হসপিটালে পাবেন না। বিট অফ ফ্রেন্ডলি হসপিটাল, মোর হসপিটালিটি, এগুলো আমি ছোট হসপিটালে আমরা একটু অল্টার করে রাখতে পারি। So this is the advantage of a comprehensive cancer care hospital where we have a smaller number of population when compared to a huge hospitals that are established. So this is the background of comprehensive cancer care. We have all specialities working full-fledged in a hospital. If any problem, we are always open. If any criticism, if any comments, we are always open. So with this, আমি এখন ডক্টর নেহাকে রিকোয়েস্ট করব ব্রেস্ট অনকোলজি কিরকম স্পেশাল, উনি কিরকম এস্টাবলিশ করলেন, ওনার সার্জিক্যাল আউটকামসটা কেমন, শি উইল বি এবল টু এক্সপ্লেইন। ডক্টর নেহা, ওভার টু ইউ, ইউ ক্যান টেক ওভার। Thank you, Dr. Chandrakant. I think I will not be able to put the video on. I'm still in the car. I'm still traveling. So, No problem. Yeah, but yeah, go I'll ahead. just, আমি আমার এক্সপিরিয়েন্সটা মুখেই বলি, প্রেজেন্টেশনটা দেখাতে পারছি না আনফরচুনেটলি। সো ব্রেস্ট সার্জারি বা ব্রেস্ট ক্যান্সার সার্জারি একটা একদম ইউনিক স্পেশালিটি। কারণটা এটা কি, ব্রেস্ট ক্যান্সারে পেশেন্ট একটা তো ক্যান্সার থেকে ফাইট করছে, কিন্তু তাছাড়া বিকজ ব্রেস্ট ইজ অলসো সামথিং যেটা আপনার ফর্ম বা আপনার বডি স্ট্রাকচারটা ডিফাইন করছে, স্পেশালি মহিলার জন্য। সে কারণে ওনাদের সবসময় এটা মাইন্ডে থাকে কি আবার আমার ব্রেস্টটা চলে গেলে আমি আগের রকম দেখতে পারবো না, আমার লুকসটা খারাপ হয়ে যাবে। সো ফর আ স্পেশালাইজড ব্রেস্ট সার্জারি আমাদের দুটো জিনিসটা মাথায় রাখার দরকার। একটা হচ্ছে অনকোলজিক্যাল সেফটি, আর মানে ক্যান্সার দিকে সেফটি, এন্ড সেকেন্ড হচ্ছে আপনার কসমেসিস, মানে আমরা কিভাবে ক্যান্সার ট্রিটমেন্ট মানে গুড ক্যান্সার ট্রিটমেন্টও দেবো, এন্ড কিভাবে ব্রেস্টটা ফর্ম শেপটাও মেনটেন করে রাখবো। সো ফর আ স্পেশালাইজড ক্যান্সার কেয়ার আপনাদের একটু স্পেশালাইজড সেন্টার, ক্যান্সার সেন্টারে যাওয়ার দরকার। এন্ড দিস ইজ হাউ আমাদের ব্রেস্ট ক্যান্সার ডিপার্টমেন্ট মানে মোস্ট অফ দ্য প্লেসেস ইন ক্যালকাটা থেকে একটু ডিফারেন্ট, বিকজ আমরা ক্যান্সার কেয়ার অ্যান্ড কসমেসিস দুদিকেই ইকুয়াল ইম্পর্টেন্সটা দিই। ওটা কিভাবে ডিফারেন্ট আমি আপনাকে বলবো। am I clear? Yeah, Neha, you are clear. Please go Hello. ahead.
কিভাবে ডিফারেন্ট আমি এটাই বলবো। আপনি দেখবেন মোস্ট কমন সার্জারি যেটা অফার করা যায় ফর ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ম্যাস্টেক্টমি। তার মানে আপনি মোস্ট অফ দ্য সার্জনস কাছে যদি পেরিফেরি যাবেন তাহলে উনি বলবেন কি না আপনারা ব্রেস্টটা কেটে ফেলুন, মানে আপনি পুরো ব্রেস্টটা রিমুভ করে দিন। কিন্তু ইন কারেন্ট এরা মানে যদি আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টটা দেখি তাহলে মোস্ট অফ দ্য পেশেন্টস ডু নট নিড আ ম্যাস্টেক্টমি। আমরা ভালো করেই ব্রেস্টটা বাঁচিয়ে, ব্রেস্টের শেপ এন্ড ফর্মটা বাঁচিয়ে অপারেশনটা করতে পারি। এন্ড ওই অপারেশনের সাকসেসটা ইজ ইকুয়াল টু ম্যাস্টেক্টমি। মানে more than 25 years of research is there যেটা বলে কি breast cancer conservation surgery is equivalent to mastectomy. সেই ক্ষেত্রে breast conservation surgery is one of a very important surgery যেটা আমরা অফার করি। এবার শুধু ব্রেস্ট কনজারভেশন সার্জারি অফার করলেই হবে না। কনজারভেশন সার্জারি মানে শুধু লাম্পটা আমরা বার করে দিই সেটাই ঠিক নয়। লাম্পটা বার করার মানে আমাদের প্রপার মার্জিনসটা দরকার, বার করার পরে যে ডিফেক্টটা আছে ওটা ভালো করে ফিল করার দরকার। তার মানে অঙ্কোপ্লাস্টিক সার্জারি। অঙ্কোপ্লাস্টিক সার্জারি মানে অঙ্ক ইজ ক্যান্সার এন্ড প্লাস্টিক ইজ রিকনস্ট্রাকশন। মানে আমরা ক্যান্সারটাও বার করছি এন্ড ব্রেস্টে রিকনস্ট্রাক্টটাও করছি। সো অঙ্কোপ্লাস্টিক সার্জারি ইজ অ্যানাদার এরিয়া যেটা আমরা this is a newer field which is developing in the era of breast, in the world of breast surgery, where আমরা bigger lump, even 5 centimeter 6 centimeter lump হলেও আমরা অপারেশন করে ব্রেস্টটা বাঁচিয়ে ব্রেস্টের ফর্মটা ও শেপটা রেস্টোর করতে পারি। থার্ড হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। তার মানে অন্য জায়গা থেকে টিস্যুটা নিয়ে ব্রেস্টটা রিকনস্ট্রাক্ট করা। মানে লোকাল ফ্ল্যাপটা যেরকম আমরা ব্যাক থেকে ফ্ল্যাপটা নিয়ে ঘুরিয়ে পার্শিয়াল ব্রেস্ট রিকনস্ট্রাক্ট করতে পারি, বা হোল ব্রেস্ট রিকনস্ট্রাকশন। মানে যেই পেশেন্টে আমরা ব্রেস্ট কনজারভেশন অফার করতে পারছি না ওনাদের আমরা নতুন ব্রেস্টটা তৈরি করতে পারি ইউজিং অ্যাবনর্মাল টিস্যু, মানে আপনার পেটে টিস্যু গুলো বা এক্সটার্নাল ইমপ্লান্টস গুলো। অল দিস সার্ভিসেস আর অফার্ড এট নারায়ণা। এটা হলো আপনার ব্রেস্টের ব্যাপারে। এবার আমরা যাই অ্যাক্সিলা। সো ব্রেস্ট সার্জারির সঙ্গে অ্যাক্সিলা সার্জারি ইকুয়ালি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফর ব্রেস্ট ক্যান্সার সার্জারি। অ্যাক্সিলা মানে আপনার বাগলে যে গ্ল্যান্ডস গুলো থাকে। অ্যাক্সিলারি সার্জারিও দুটো রকম হয়। একটা হচ্ছে স্মলার মোর টার্গেটেড সার্জারি যেটা আমরা বলি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, আর একটা হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড ক্লিয়ারেন্স যেখানে আমরা পুরোটা গ্ল্যান্ডটা ক্লিয়ার করি। অ্যাক্সিলারি লিম্ফ নোড ক্লিয়ারেন্স আগে একটু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল মানে ইন প্রিভিয়াস এরা, কিন্তু কারেন্টলি ফর আ নোড নেগেটিভ অ্যাক্সিলা মানে যাদের ক্লিয়ারলি আমরা এনলার্জ নোড অ্যাক্সিলায় ফিল করতে পারছি না ওনার জন্য অ্যাক্সিলারি লিম্ফ নোড কমপ্লিট ক্লিয়ারেন্সটা একটু ওভার সার্জারি হয়ে যাচ্ছে, ওটা পুরোটা করার দরকার নেই। তাহলে আমরা সেন্টিনেল লিম্ফ নোডটা অফার করি। মানে আমরা একটু ডাই দিই ব্রেস্টে, ওই ডাইটা ফলো করে আমরা যেখানে ও ডাইটা ফার্স্ট দেখতে পাচ্ছি ওই গ্ল্যান্ডটা বার করে সে সময় পেশেন্ট মানে যে টেবিলের উপরে অজ্ঞান আছে সে সময় ওই গ্ল্যান্ডে বায়োপসিটা করি। 10 মিনিট ভিতরে রিপোর্টটা চলে আসবে। এন্ড যদি ওখানে ক্যান্সার সেল নয় তাহলে আর কিছু করার দরকার নেই, ফার্দার অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার দরকার নয়। এটা করার কি লাভ? লাভটা আছে আপনারা সবাই জানেন কি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার অনেকগুলো সাইড এফেক্ট আছে, যেরকম লিম্ফেডিমা মানে আপনার হাতটা ফুলে যায়, and shoulder dysfunction, and আপনাদের বগলে একটা জায়গায় আপনি দেখবেন মানে সেন্সেশনটা চলে যায়। all these side effects আপনারা অ্যাভয়েড করতে পারেন by getting sentinel lymph node biopsy. again sentinel lymph node biopsy টা কলকাতায় খুবই সিলেক্টিভ জায়গায় অফার হয়। এটা ইট ইজ নট ভেরি কমনলি প্র্যাকটিসড। এখনো অনেক সার্জনসরা ওয়েল ভার্স নাই, এটা একটু স্কিলফুল প্রসিজার যাদের জন্য ট্রেনিং দরকার, স্পেশালাইজড ব্রেস্ট ট্রেনিং দরকার, এটা আমরা অফার করি। তাছাড়া অনেক রকম স্মলার প্রসিজার্স হচ্ছে যে লাইক মাইক্রোডোসেক্টমিজ যেটা বা ওয়াইল্ড লোকালাইজড বায়োপসিস, মানে যদি টিউমারটা লাম্পটা অত ছোট কি হাতে আসছে না, হাতে ফিল করা যাচ্ছে না, শুধু সোনোগ্রাফি বা মামোগ্রাফি দেখা যাচ্ছে, তাহলেও আমরা ওই রকম অপারেশনটা অফার করি। আমরা সোনোগ্রাফি দেখে ওই জায়গাটা ঠিক
টার্গেট করে একটু ওয়্যারটা দিই আর ওর গাইডেন্স মাধ্যমে আমরা ওই জায়গাটা বায়োপসি করতে পারি। এন্ড ইভেন এখন আমরা স্পেসিমেন ম্যামোগ্রাফিটা অফার করি। স্পেসিমেন ম্যামোগ্রাফি মানে যদি কোনো লিশন আছে সেটা শুধু ম্যামোগ্রাফি দেখা যাচ্ছে, তাহলে আগেন আমরা ওখানে ওয়্যারটা দিই, ওই জায়গাটা বার করে যে আমরা যে টিস্যুটা বার করেছি ওই টিস্যুয়ে ম্যামোগ্রাফিটা করি টু কনফার্ম দ্যাট ওই লিশনটা বার হয়ে গেছে। সেরকম অনেক স্পেশালাইজড সার্জিক্যাল প্রসিজার্স আছে যেটা স্পেশালাইজড ব্রেস্ট ডিপার্টমেন্ট ছাড়া আপনারা পাবেন না। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলছি এখন ব্রেস্ট সার্জারি ইজ আ ভেরি স্পেশালাইজড ফিল্ড। ইট নিডস প্রপার ট্রেনিং, ইট হ্যাজ টু বি ডান এট আ প্রপার স্পেশালাইজড সেন্টার। থ্যাংক ইউ চন্দ্রা। থ্যাঙ্কস ডক্টর নেহা। তো আমি অনেক জিনিস শুনলাম অপারেশন উপরে, আমাকেও বোঝার খুব কষ্ট, কিন্তু তবে আমি এটুকু বুঝলাম কি ব্রেস্ট সার্জারি ইজ নট ইজি, এটা অনেক স্পেশালিটি আছে, এটা নর্মাল সার্জন এত ভালো সার্জারি করতে পারবেন না, স্পেশালিটি দরকার। ডক্টর নেহা মতন একটা স্পেশালিস্ট দরকার, একজন স্পেশালিস্ট দরকার যা ভালো ব্রেস্ট সার্জারি করতে পারবে। ব্রেস্টটা বাঁচাতে হবে, তারপরে ক্যান্সারটাও কিউর করতে হবে, এটা আমরা শিখলাম। এখন আমি ডক্টর আর্নাবকে বলবো। ডক্টর আর্নাব আছেন সিনিয়র মেডিকেল অনকোলজিস্ট, জয়েন করেছেন আমাকে এখন 6 মাস হয়েছে। উনি জিপমার পন্ডিচেরি, জিপমারটা আমরা সব শুনেছি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হসপিটালস ইন ইন্ডিয়া, টপ 5 এর ভিতরে আসছে। যেরকম এইমস বলি আমরা, এরকম জিপমার ইজ আ বিগ ইনস্টিটিউট ফ্রম পন্ডিচেরি। ওখান থেকে উনি অনকোলজি ট্রেনিং করে আমার সঙ্গে উনি কাজ করে আর এন টাগোরেও থাকেন, আমার হসপিটালেও থাকেন। আমি ডক্টর আর্নাব ভট্টাচার্য থেকে আমরা শুনবো। ডক্টর আর্নাব, ওভার টু ইউ। Thank you, Dr. Chandrakant. Hi, good evening, everybody. So, আমি যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে, am I audible না? Yeah, audible. Okay. তো আমি যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে ক্যান্সারের সময় যে ভমিটিং বা নজিয়া হয়, মানে বমি হওয়া বা বমি ভাব যেটা হয়, সেটা কেন হচ্ছে, কাদের বেশি হচ্ছে, সেটা প্রিভেন্ট করার জন্য কি কি করা যেতে পারে এবং সেটা ট্রিটমেন্ট কি হতে পারে। তো বমি হওয়া ক্যান্সারের সময় বা বমি ভাব এটা খুব কমন। মোস্ট অফ দ্য কেমোথেরাপি যেটা আমাদের রেগুলারলি দিই সেগুলোতে ইউজুয়ালি প্রচন্ড ভমিটিং হয়। এবার তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন কিছু ড্রাগ সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, এগুলোতে প্রচুর বেশি ভমিটিং হয়। কিছু কিছু ড্রাগ রয়েছে যেগুলোতে কম ভমিটিং হয়। তো যাই হোক না কেন, যেগুলোতে ভমিটিং বেশি হয় আমাদেরকে প্রিভেনশনের জন্য সেরকম অ্যান্টি এমেটিক দিয়ে থাকতে হবে। তো আগেকার দিনে, মানে আজ থেকে 20-25 বছর আগে বমিটা যে হারে হতো, তো এখন নতুন ট্রিটমেন্ট আসার জন্য সেই বমিটা অনেক কম হচ্ছে। তো বমি যদি বেশি হয় তো তার কমপ্লিকেশন কি কি? এক হচ্ছে, যদি বমি বেশি হয় তাহলে শরীর থেকে ফ্লুইড বেরিয়ে আসবে, তো ডিহাইড্রেশন হতে পারে। 2 নম্বর হচ্ছে যে ডিহাইড্রেশন বা বমি যদি বেশি হয় তাহলে শকে পেশেন্ট চলে যেতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, মানে বিপি ফল করতে পারে, পেশেন্টের মাথা ঘোরাতে পারে, ইভেন পেশেন্ট কমপ্লিটলি ব্ল্যাকআউটও হয়ে যেতে পারে। এছাড়া আরো কিছু এফেক্ট, যেমনি যার একবার বমি হয়েছে, ধরুন ফার্স্ট কেমোতে বা সেকেন্ড কেমোতে, তো তার সাবসিকুয়েন্ট মানে পরের কেমোগুলোতে বমি হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। তো আমরা বলি এটা অ্যাপ্রিহেনশনের জন্য বেশি বমি হচ্ছে। তো বমির কাদের বেশি হয়? ইউজুয়ালি দেখা যায় যে যারা একটু ইয়াং পপুলেশন, মানে বাচ্চা বা ইয়াং অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি বমির টেন্ডেন্সি একটু বেশি হয় মানে বয়স্কদের তুলনায়। সেকেন্ড হচ্ছে, ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে বমির টেন্ডেন্সি ইউজুয়ালি বেশি। যাই হোক, এটা ওভার জেনারেলাইজ করা হয়ে গেল, কিন্তু কম্পারেটিভলি স্লাইটলি বেশি হয়। আর 3 নম্বর হচ্ছে, যাদের আগে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যে কেমোথেরাপি দেওয়ার পর বমি হওয়ার ঘটনা ঘটেছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে নেক্সট সাইকেল কেমো দিতেই, ইভেন কেমোথেরাপি রুমে গেলেই একটা বমি ভাব চলে আসছে, তো তার ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার সময় বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো প্রিভেনশনের জন্য আমরা কি করি, মানে বমি যাতে না হয় সেই জন্য কি করা যেতে পারে? তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে এখনকার দিনে, মডার্ন ট্রিটমেন্ট রয়েছে। কিছু আমরা আইভি অ্যান্টিবায়োটিক, মানে ইনজেকশন ফর্মে অ্যান্টিবায়োটিক দিই, ইনজেকশন ফর্মে বমির ওষুধ দিই, আর কিছু হচ্ছে ওরাল ফর্মে বমির ওষুধ দিই। তো আপনারা যাদের অলরেডি কেমোথেরাপি হয়ে গেছে বা চলছে, তারা হয়তো দেখেছেন কিছু কমন ড্রাগ, যেমন গ্র্যানিসেট্রন বা অন্ডানসেট্রন, এরকম কিছু ড্রাগ রয়েছে যেটা ইনজেকশন ফর্মে অ্যাভেলেবেল। তেমনি কিছু ট্যাবলেট রয়েছে, যেমনি অ্যাপ্রিপিট্যান্ট বা আপনার অ্যাকিনজিও, এরকম কিছু ট্যাবলেট রয়েছে যেগুলো হচ্ছে বমির জন্য দেওয়া হয়।
এবার সব রকম কেমোথেরাপিতে আমি আগেই বলেছি একই রকম বমির টেন্ডেন্সি বা বমি ভাব হবে না। যেগুলোতে ইউজুয়ালি বেশি হয় সেগুলোতে আমরা ইউজুয়ালি কম্বিনেশন ওষুধ আমরা ইউজ করি, মানে বোথ আইভি, ইভেন কম্বিনেশন অফ 2 আইভি বা দুটো ওরাল বা কম্বিনেশন অফ আইভি ওরাল, এগুলো মিশিয়ে ব্যবহার করা হয়। এবং যেগুলোতে বমি হওয়ার সম্ভাবনা কম, যেসব কেমোথেরাপি, সেগুলোতে ইউজুয়ালি একটা আইভি অথবা একটা ওরাল ব্যবহার করলেও চলে যেতে পারে। তো সেটা ডিপেন্ড করছে, তো আপনি যে ডক্টরের কাছে দেখাচ্ছেন তিনি যেটা ভালো বুঝবেন তিনি সেইভাবে দেবেন। তো এটা গেল প্রিভেনশনের জন্য। আর ট্রিটমেন্টের জন্য, তো ট্রিটমেন্ট দেখুন, পেশেন্ট যদি মনে হয় যে এত কিছু বমির ওষুধ দেওয়া সত্ত্বেও এখন অ্যাকচুয়ালি বমির ইনসিডেন্স প্রচন্ড কমে গেছে, তো আগেকার দিনে ধরুন 50-60% কেসে হয়তো বমি হতো, এখন সেটা কমে গিয়ে অনলি 5-10% ক্ষেত্রে আমরা দেখছি বমি হচ্ছে, মানে সবকটা মেডিসিন দেওয়ার পরও এরকম পার্সেন্টেজ হচ্ছে। তো যাই হোক, যদি হয় তো দেখা যায় যে পেশেন্টের যদি জাস্ট অল্প বমি হচ্ছে, হয়তো দিনে 3-4 বার বা তার বেশি না, এমনি ইউরিন ঠিকঠাক হচ্ছে, পেশেন্টে কোনো মাথা ঘোরানো বা অন্য কোনো প্রবলেম নেই, তো সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি ট্যাবলেট প্রেসক্রাইব করি। তো সেক্ষেত্রে আপনার বাড়ির লোক আসলে বা আমাদের ফোন করলে আমরা কিছু ট্যাবলেট ইউজুয়ালি প্রেসক্রাইব করে দিই, তাতে ইউজুয়ালি কাজ হয়ে যায়, মানে যে 5-10% হচ্ছে তার মধ্যে অলমোস্ট 90% ক্ষেত্রে এতেই কাজ হয়ে যায়। এবার ধরুন পেশেন্টের যদি বেশি প্রবলেম হচ্ছে, মানে পেশেন্ট হয়তো ইউরিন পাস করছে না, এত ডিহাইড্রেশন হয়ে গেছে, অথবা পেশেন্টের প্রচন্ড হাইপোটেনশন, মানে ব্লাড প্রেশার কমে গেছে, বা অন্য কোনো মেজর সাইড এফেক্ট হচ্ছে, তো তখন আমরা সাজেস্ট করবো পেশেন্টকে মানে বাড়িতে রেখে সময় নষ্ট না করে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসবেন। যদি আপনাদের বাড়ি আমাদের হসপিটালের কাছাকাছি আসে তাহলে বেস্ট হয় আমাদের হসপিটালেই নিয়ে আসতে, আমরা সেটাই সবসময় এনকারেজ করব। যদি না হয় অন্তত কোনো বাড়ির ধারে কাছে কোনো হসপিটালে প্রাইমারিলি একটা ট্রিটমেন্ট আপনারা করিয়ে নেবেন, যাতে বমিটা ইমিডিয়েটলি কন্ট্রোল করা যায়। ইউজুয়ালি ক্যান্সার স্পেশালিস্ট তো অলওয়েজ বেটার এই ক্ষেত্রে ম্যানেজ করার জন্য, কিন্তু যদি না পাওয়া যায় তো তাহলে কাউকে না কাউকে তো একটা দেখাতেই হবে, তো সেটা আমরা সাজেস্ট করব। আর এমনিতে বমির ইনসিডেন্স কমে গেছে, তো তাও আমরা বলবো অনেক সময় বমির যে ড্রাগ গুলো আমরা দিই সেগুলো ছাড়াও কিছু আমরা দেখা গেছে যে কিছু খাবার, যেমনি হচ্ছে পাতিলেবু বা গন্ধরাজ লেবু বা ইভেন আদা, এইগুলোতে অনেক সময় বমির টেন্ডেন্সি একটু কমে। মানে অনেক পেশেন্টের দেখা গেছে যে তারাই আমাদেরকে এটা বলছে, আমরা বইতেও পড়েছি, কিন্তু তারা যখন আমাদের বলছে তখন আরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় যে এইগুলোতেও ভালো কাজ করছে। তো আমরা সাজেস্ট করবো যে যাদের ক্ষেত্রে এইগুলোতে কাজ করছে তারা আমাদের যে ট্রিটমেন্ট দিচ্ছে তার সাথে অ্যাডিশনালি এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমাদের হোলিস্টিক ভাবে দেখতে হবে যে বমি ব্যাপারটা যাতে না আসে, বমি নিয়ে যেন লোকের কোনো মানে এটা অ্যাপাথি না হয় যে নেক্সট কেমোথেরাপিটা নেওয়া যাবে না, যেটা আমাদের কেমোথেরাপি নিতেই হবে লাইফ সেভিং এর জন্য। তো সেই জন্য সাইড এফেক্টটা যাতে মিনিমাম রেখে আমরা যাতে কেমোথেরাপি পিরিয়ডটা আমরা কাটিয়ে দিতে পারি, তো সেটাই হচ্ছে আমাদের ইন্টেনশন হওয়া উচিত। তো এই বলে আমি এই টপিকটা এখন শেষ করছি, যদি কিছু প্রশ্ন থাকে তো আমি পরে শুনে নেব। ওভার Okay, টু great. ডক্টর চন্দ্রকান্ত। Yes, yes, Dr. Arnab. So very well said. মানে প্রত্যেকটা জিনিসটা খুব ভালো করে এক্সপ্লেইন করলেন। একটা সময় ছিল যেখানে কিমোথেরাপি দেখলেই, কিমোথেরাপি দিতে সময় পেশেন্ট প্রচন্ড বার বমি করতো, কিমোথেরাপি কমপ্লিটই করতে পারতাম না। এখন যেরকম ডক্টর আর্নাব বললেন 90% টাইমস আমরা ভমিটিং কন্ট্রোল করতে পারি। আর এই যে কিমোথেরাপির পরে যা বমি হয় এইটা নর্মাল, যেরকম জোফার ওনডেম খেয়ে বন্ধ হয়ে যায় ওরকম বন্ধ হবে না। ওই জন্য অন্য মতন ওষুধ আছে স্পেশালি ফর পোস্ট কিমোথেরাপি। সেজন্য যদি বমি বিষয়ের যদি চিকিৎসা করতে হবে, বেটার আপনারা আমার সঙ্গে যদি পরামর্শ করলেই ভালো। আমরা এই যে ডিলেড ভমিটিং বলি না অ্যান্টিসিপেটরি ভমিটিং বলি, এই জন্য স্পেশালাইজ ওষুধগুলো আছে। সো ভমিটিং ইজ নট আ প্রবলেম in chemotherapy. 90 to 95% chance we can handle vomiting. So vomiting এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই, at least in cancer. Okay. So এখন আমি সব থেকে ইম্পর্টেন্ট সেশন আজকে যা আমরা সব শিখতে চাই, শতাবিশা বসু ম্যাডাম আছেন, শি ইজ চিফ ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট আমার হসপিটালে। আমরা সব জানি মানে ক্যান্সার মানে প্রথম প্রশ্ন সবার আপনারা জিজ্ঞাসা করেছেন আমরা কি খাবো, এই জন্য তো ম্যাডাম থেকে আর কেউ বলতে পারবেন না, আমি ওনার থেকেই সব শুনতে চাই। শতাবিশা ম্যাডাম, ওভার টু ইউ। থ্যাঙ্কস ফর জয়েনিং। থ্যাংক ইউ স্যার। আচ্ছা,
আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সারে কি খাওয়া উচিত, একটা ব্যালেন্স ডায়েট কিভাবে আমরা মেনটেন করতে পারি। মেনলি আমরা যেটা বলে থাকি ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে একটা হেলদি নিউট্রিশাস হাই প্রোটিন হাই ক্যালোরি ডায়েট একটা মেনটেন করার জন্য, যেটা নর্মাল পেশেন্টদের থাকে না। কেন থাকে না? কারণ এই ডায়েটটা আমাদের কি করতে হেল্প করে, পেশেন্টদের হিল করতে খুব তাড়াতাড়ি হেল্প করে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে। আমাদের ইমিউনিটি পাওয়ারটা এই ক্ষেত্রে আমি একটু বেশি বললাম কারণ আমাদের ক্যান্সার পেশেন্টদের যখন ট্রিটমেন্টটা চলে, তখন কেমো ট্রিটমেন্ট বা রেডিয়েশন ট্রিটমেন্ট যখন চলে, তখন দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আরবিসি কাউন্টটা কমতে থাকে। যার ফলে আমাদের কি হয়, ইমিউনিটি পাওয়ারটা কমতে থাকে। আমাদের আরবিসি কি করে, আমাদের বডির ইমিউনিটি পাওয়ারটাকে শক্ত করে ধরে রাখতে হেল্প করে। সেটাই যদি আমাদের নড়বড় হয়ে যায়, তখন আমাদের ইনফেকশন, বডিতে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমরা কি বলে থাকি পেশেন্টদেরকে, যে যত মানে কাঁচা ফল বা কাঁচা সবজি যদি একটু পারেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা খুব জোর হলে একটু গরম জলে ব্লাঞ্চড করে নেবেন, যাতে সবজিগুলোর যে ইনফেকশন গুলো বা জার্ম গুলো রয়েছে সেগুলো যাতে একটু অ্যাভয়েড করা যায়। বা মোটা খোসার ফল যেগুলো হয়, যেমন আমরা কলা বলি বা মুসম্বি বলি বা বেদানা বলি, এইগুলো যাতে আমরা খেতে পারি। এর ফলে কি হয়, আমাদের ওপরে যে খোসা থাকে বা ইনফেকশনের হওয়ার চান্সেস যেটা থাকে সেটা অনেকটা কম হয়ে যায়, কারণ ভেতরে ফলটা আমরা বার করে খাচ্ছি ডিরেক্টলি। বা যদি ডাবের জল কারোর খাওয়ার টেন্ডেন্সি থাকে, ইচ্ছে থাকে, কারণ এই সময় কেমোথেরাপিতে মুখের স্বাদটা অনেকটা চলে যায়, তো অনেকে টেন্ডেন্সি থাকে ডাবের জল খেলে যদি একটু স্বাদটা ভালো থাকে বা অ্যাপেটাইট কমে যাওয়ার জন্য খেতে চায় অনেকে। তো সেক্ষেত্রে আমরা বলি ডাবের জলটাকে গ্লাসে না ঢেলে, যতটা ইনফেকশন কম হয় চান্সেস, ডাবের জলটাকে ডাবের ভেতরই একদম স্ট্র দিয়ে খেতে, যাতে ইনফেকশনটা কম হয়। তাছাড়াও আমাদের কিছু কিছু কম্পাউন্ড বা নিউট্রিয়েন্ট রয়েছে, যেমন ফাইটোকেমিক্যাল, এটা আমাদের কি করে, ক্যান্সারটাকে হিল হতে একটু হেল্প করে। এটাও, আর তার সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকেও বাড়াতে হেল্প করে। এইগুলো কিসের মধ্যে থাকে আমাদের, যেটা যেমন হচ্ছে গাজর, বাঁধাকপি বা উজ্জ্বল ধরনের যে সবজিগুলো আমরা দেখে থাকি, যেরকম শাক, পালং শাক বা পুঁই শাক, আমি জানি এগুলোতে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, যার কারণে আমরা বলেছি যে এটাকে একটু ব্লাঞ্চ করে নিয়ে ভালোভাবে একটু গরম জলে ধুয়ে তারপরে রান্না করতে। তো এই ধরনের জিনিসগুলো একটু খেলে, যেতে ফাইটোকেমিক্যাল থাকে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ক্যান্সারকে এগেনস্টে হেল্প করে, তো সেটা খেলে আমাদের ইনফেকশন হওয়ার চান্সেসটা কমে যায়। এছাড়া কি অ্যাড করতে পারে, হাই ফাইবার জাতীয় খাবার আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি, যেমন রুটি, ওটস বা গমের কিছু জিনিসপত্র বা বাজরা, এই ধরনের জিনিসপত্র রাখলে আমাদের অনেক সময় কেমোথেরাপি ডিউরিং আমাদের দেখা যায় যে কনস্টিপেশনের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এই এই জিনিসটা আমাদের অনেক হেল্প করবে যাতে কনস্টিপেশনটা কম হয়। তো আমাদের দিনে মিনিমাম আমাদের 25 to 30 গ্রাম ফাইবার আমাদের ডায়েটে রাখা উচিত। তাছাড়া আমাদের হাই প্রোটিন খাবার আমি তো বললাম যেটা খাওয়া উচিত, দিনে একটা করে কি দুটো করে ডিমের সাদা অংশ মেনলি খাওয়া উচিত। আমি ডিমের সাদা অংশ এই কারণে বলছি কারণ ডিমের সাদা অংশে বেশি পরিমাণে আমাদের প্রোটিন থাকে, যেটা গুড প্রোটিন, আমাদের শরীরে অ্যালবুমিন লেভেলটাকে মেনটেন করতে হেল্প করে। তার সাথে 4 কেজি ওজন পর্যন্ত যে কোনো ধরনের মাছ খাওয়া যায়। চেষ্টা করবেন মাছের ওপরে যে ছালের অংশটা বা যে জায়গা ফ্যাটটা, তেলের অংশটা বাদ দিয়ে খাওয়ার, কারণ ওটাতে ব্যাড ফ্যাট থাকে, যেমন স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট যেগুলোকে আমরা বলি, সেগুলো ওই অংশতে থাকে। তো সেই জায়গাটাকে আমরা বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করতে বলি। চিকেনটা ইজিলি খেতে পারে। মেনলি স্যাচুরেটেড ফ্যাট থাকে হচ্ছে আমাদের রেড মিট বা এগ ইয়ক বা ফ্রাইড ফুড, রাস্তার ফ্রাইড ফুড বা বাইরের যে তেলে ভাজা জিনিসগুলো, সেগুলোতে বেশি পরিমাণে থাকে। তো ডিউরিং কেমো বা ডিউরিং ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, আমরা এগুলোকে একটু অ্যাভয়েড করতে বলে থাকি। তাছাড়া অনেক ক্ষেত্রে একটা ভুল ধারণা থাকে যে আমাদের মিষ্টি খেলে মানে চিনি খেলে আমাদের ক্যান্সারটা বেড়ে যেতে পারে, কিন্তু সেটা নয়। সেটা আমরা বারণ করি, তার কারণ ক্যান্সারের একটা ট্রিটমেন্ট হয়, তার সাথে সাথে যদি আমাদের শরীরে সুগার লেভেলটা যদি এক্সেসিভ রেটে বেড়ে যায় বা আমাদের ওবেসিটির প্রবলেম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টেও অনেক প্রবলেম হতে পারে। যার কারণে আমরা বলি র সুগারটা ইনটেক না করতে। খাবারের মধ্যে কিছু সুগার গেল সেটা আলাদা জিনিস, কিন্তু কাঁচা চিনি নিয়ে খাওয়া সেটাকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, ডিম আমরা যেটা বললাম, ডিম খেতেই পারে, কিন্তু ডিম খেতে গেলে সেটাকে আবার আমি বলবো সেটাকে হয় বয়েলড, ফুল বয়েলড
বা ফ্রাই বা অমলেট করে খাওয়া বেটার রাদার দ্যান আমরা পোচ বা আমরা যে ধরনের হাফ বয়েল ডিম খাই সেটাতে, কারণ একই জিনিস, সেটাতে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, কারণ ওটা প্রপার টেম্পারেচারে প্রপার কুকড হচ্ছে না। যেটা আমাদের নর্মাল বডি নিতে পারে সেটা কিন্তু ক্যান্সারাস বডি নিতে পারে না, কারণ তাদের উইকনেস প্রচন্ড রকমের বেশি থাকে, ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম থাকে। এছাড়া আমাদের ট্রিটমেন্ট চলাকালীন কিছু কিছু প্রবলেম খুব দেখা যায়, যেমন বমি বমি ভাব। স্যার লাস্ট সেশনে মাত্র বললেন যে বমির টেন্ডেন্সি বা বমি ভাব হয় বা খাবার ইচ্ছে চলে যায়, বা মুখের আমাদের কোনো টেস্ট পাই না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে আমি বলবো, আমরা যে 3টে টাইম আমরা হেভি খাবার খাই, যেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, সেটার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আমরা 2-3 ঘন্টা বারে বারে গ্যাপিং এ আমরা যাতে খেতে থাকি, তাহলে কি হয় আমাদের অ্যাপেটাইটটা বাড়ে, খাবার ইচ্ছেটা বাড়ে, বা একবারে পুরোটা খেতে গিয়ে যে বমি ভাব বা বমি হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা অনেকটা কমিয়ে দেয়। বা সলিড খাবার খাওয়ার মাঝে মাঝে যদি আমরা একটু করে লিকুইড আইটেম অ্যাড করি, যেমন স্মুদি হোক বা লস্যি হোক বা জুস হোক বা একটুখানি দই আর ছানা দিয়ে হাই প্রোটিন মিল্ক বা হাই প্রোটিন লস্যি, এই ধরনের জিনিসগুলো যদি আমরা খেতে থাকি, খাবার ইচ্ছেটা থাকে, আমরা প্রপার নিউট্রিশনটাও ডিউরিং ওই লিকুইড ডায়েটে আমরা পেতে পারি। এছাড়া আমরা যেটা নর্মালি বলি যে খাবারের সাথে সাথে যদি পসিবল হয় একটু এক্সারসাইজ করে নিই, বা একটু হাঁটাহাঁটি বা মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য যেটা যেটা ওনাদের ভালো লাগে সেই জিনিসটা করতে, তাহলে কি আমাদের ব্রেনটা যেটা ওই ক্যান্সার হয়েছে বা আমি খেতে পারবো না এই ধরনের মেন্টালিটি থেকে একটু ডাইভার্ট হবে। বা যদি উগ্র খাবার, মানে কোনো খাবার খেতে গেলে যদি বমি হয়, সেখানে উগ্র মশলা বা উগ্র গন্ধযুক্ত বা অতিরিক্ত গরম খাবারটাকে একটু অ্যাভয়েড করে রুম টেম্পারেচারে রাখা, বা একটু নর্মাল খাবার মেনটেন করা। জাস্ট আর কিছু না, একটু হাই প্রোটিন ডায়েট, হাই ক্যালোরি ডায়েট, আমরা নর্মাল যা খাই তার থেকে একটু বেশি পরিমাণে খাবার খেয়ে, সব ধরনের খাবার খাওয়া যায়, কোনো খাবার বারণ নয় ক্যান্সার পেশেন্টের জন্য। মেনলি ব্রেস্ট ক্যান্সারে কোনো খাবার বারণ নয়, সব কিছু খাওয়া যায়, শুধু আমাদেরকে একটা রুটিন লাইফ ফলো করতে হবে, যেটা আমাদের নর্মাল লাইফের থেকে। এটা দিয়েই আমি শুধু শেষ করব স্যার, আর থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শতাবিশা ম্যাডাম, অনেক জিনিস আমরা বুঝে গেলাম, যা ম্যাডাম বুঝালেন ওটাই আমরা একটা স্লাইডের মাধ্যমে একটু বুঝবো। ইজ ইট ভিজিবল? ইয়েস স্যার। না, ওকে হ্যাঁ হয়ে যাবে। ওকে। সো আমরা যেরকম ম্যাডাম বললেন, ক্যান্সার পেশেন্ট সব খাওয়া খেতে পারে, মানে কিছু জিনিস বারণ করা দরকার নেই। এটাই ম্যাডাম বললেন, প্রোটিন ব্যালেন্স খেতে হবে, ফ্রুটস ফাইটোনিউট্রিয়েন্টস খেতে হবে, রেড মিট অ্যাভয়েড করাটা ভালো। হ্যাঁ, এগুলো অনেক কথা আছে, আমরা 2 মিনিটে যেরকম বুঝতে পারি। সো ম্যাডাম বলে সব পেশেন্ট আমাকে যা জিজ্ঞেস করে আমি পেশেন্টকে বোঝাই ক্যান্সার এরকম টার্গেট থেরাপি আছে, কিমোথেরাপি আছে, রেডিয়েশন আছে, সবগুলো বোঝাবো। ফাইনালি পেশেন্ট আমাকে এইটা একটা জিজ্ঞাসা করে, ডক্টর বাবু আমরা কি চিনি খেতে পারবো, মিষ্টি খেতে পারবো? তো আমরা তো জানতাম না মানে ক্যান্সার পেশেন্টকে চিনি দিতে হবে না, এটা তো আমি এখানে এসেই জানলাম। বেসিক্যালি সুগারটা কি খেলে ক্যান্সার বেড়ে যায়? এটা সত্যি আমিও দেখলাম, অনেক পরামর্শ করে এর আগে 1 সপ্তাহ আগে আমিও প্রেজেন্টেশন করলাম, আমি এই টপিক উপরে অনেক দেখেছি। এটা কি সত্যি না নাই? যেখানে এটা কোথা থেকে এলো? এটা মানে চিনিটা খেলে ক্যান্সারটা বেড়ে যায়, এটা কোথা থেকে এলো? এটা আমি একবার পুরো নেটে সার্চ করলাম, কি লিটারেচার আছে সব দেখলাম। হ্যাঁ, আমি কি পেলাম আমি আপনাকে শেয়ার করছি। মানে যেখানে কোনো সত্যি নাই, মানে এই জিনিসটা কোথা থেকে এলো? চিনিটা খেলে ক্যান্সার বাড়বে করে কি করে জানলাম আমরা? বেসিক্যালি পেট সিটি আমরা সব জানি। পেট সিটি একটা টেস্ট আছে যেখানে যা যা সেলস বেশি চিনি খায় ও সেলসটা ব্রাইট থাকে। মানে ক্যান্সার সেল নর্মাল সেল থেকে বেশি চিনি খায়, মানে দে আর গ্লুকোজ হাংরি। এটা তো আমি জানি। যেরকম নর্মাল সেল যথেষ্ট চিনি খায় তার থেকে বেশি ক্যান্সার সেলস খায়, ঠিক আছে? তাহলে এটা একটু সায়েন্টিফিক হয়েছে। মানে ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি নর্মাল সেলগুলো চিনি খায়,
কিন্তু ওটা অ্যানারোবিক এনভায়রনমেন্টে বেশি চিনি খায়, মানে অক্সিজেন কম হতে সময়। কিন্তু যদি অক্সিজেন নর্মাল থাকে সে সময়তে নর্মাল সেলগুলো বেশি চিনি খায় না। কিন্তু আমরা এটুকু বুঝলাম কি ক্যান্সার সেলস বেশি চিনি খায়, সেই জন্য কি আমরা চিনি না গ্লুকোজ কম খেলে আমরা ক্যান্সার কি কম করতে পারি? এটা ঠিক নয়। আমি যথেষ্ট আমরা সুইট নিচ্ছি, রাইস নিচ্ছি, সুগার নিচ্ছি, যা নিচ্ছি আমার বডিতে একটা মেকানিজম আছে হোমিওস্ট্যাসিস, যা নিচ্ছি ওটা ইনসুলিন হোক এইসব নিয়ে একটা নর্মাল লেভেলে গ্লুকোজ রাখবে। সেই জন্য আমরা যদি চিনি কম খেলে ক্যান্সারটা কমে যায়, এটা তো ঠিক নয়। অফকোর্স ক্যান্সার সেলস বেশি চিনি খায়, এটা সত্যি। Rashmi ma'am, you can mute the others, no? Yes, sir. I'm just trying to get that. 1 second, sir. Yeah. So so of course cancer cells are hungry for sugar, but not taking sugar or not taking glucose is not the solution. এত সিম্পল না আমি চিনি খাবো না সেই জন্য ক্যান্সার সেল গ্রো হবো না, এটা তো এত সিম্পল না। হ্যাঁ, সেই জন্য আমরা কি করতে পারি, কি গাইডলাইন্স কি বলছে? বলছে কি আমরা সব লোক মানে ক্যান্সার চিকিৎসা যারা হচ্ছে ওরা 6 স্পুনস পর্যন্ত আমরা চিনি খেতে পারি, নাম্বার 1। নাম্বার 2, সব লোক জিজ্ঞেস করে আমি কি ফলের রস খেতে পারি? আমরা সব সময় বলি ফলের রস ছাড়া পুরো ফল খান, মানে ভালো কি দুই অবশ্যই খেতে পারবেন, যা জুস গুলো পাবেন ওগুলো আপনি অ্যাভয়েড করুন, ঠিক আছে? তারপরে যেখানে সম্ভব আছে হোল গ্রেন খাবেন, মানে যারা অ্যাল্টার্ড নয় ওরকম হোল গ্রেন খেলে ভালো। তো সব ফ্রুট গুলো খেতে পারবেন, যেরকম ম্যাডাম বলছিলেন কারেক্ট, পতলা ছিলকার পতলা কোষার জিনিসটা অ্যাভয়েড করতে হবে, কিন্তু এটা সব ক্যান্সার পেশেন্টে নয়, এটা শুধু যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে শুধু ওই ক্যান্সার পেশেন্টে আমাকে পতলা ছিলকার ফ্রুটস অ্যাভয়েড করতে হবে। আমরা সব নর্মাল কিমো যা চলছে ওনার মধ্যে তো নিউট্রোপিনিয়া মানে যা ডাব্লিউবিসি কম হবাটা খুব ব্রিফ, এত ব্রিফ পিরিয়ডের জন্য এত রেস্ট্রিকশন দরকার নেই, সব ফল টল অবশ্যই খেতে পারবেন। এটা আইডিএস এর গাইডলাইন বলি আমরা, ওখানে ওরা বলেছে কি আপনি আনকুকড ফুড হোক না ফ্রুটস হোক এগুলো খেয়ে কোনো ক্ষতি হবে না, সব ফ্রুটস খেতে পারবেন, ইনফ্যাক্ট খেতে হবে। এটা ইনফ্যাক্ট ব্লাড ক্যান্সার পেশেন্ট চেক করা গেছে, আনকুকড ফুড কিংবা ফ্রুটস খেলে কোনো ক্ষতি হবে না, ফ্রুটস সবরা খেতে পারবেন। যেখানে ফলের রস ছাড়ুন, পুরো ফল খান, যেখানে আপনি সব নিউট্রিয়েন্টস পেতে পারবেন, ফাইটো নিউট্রিয়েন্টস পেতে পাবেন, ফাইবার পাবেন, অবশ্য ক্যান্সারের ইমিউনিটিটা বাড়াবে। সো দ্য অ্যাডভাইস ইজ টু টেক কমপ্লিট ফ্রুট। সো শুধু যা পাতলা কোষার যা বললাম ওই জিনিসটা শুধু ট্রান্সপ্লান্ট পেশেন্ট অ্যাভয়েড করতে হবে, কিন্তু সব অন্য পেশেন্টটা অবশ্য নিতে পারবেন। তারপরে মাংস কি খেতে পারি, এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা যায়। মাংসের দুটো টু টাইপস অফ মাংস আছে, একটা আছে রেড মিট, একটা আছে প্রসেসড মিট। রেড মিট মানে যা আমরা উইথাউট মশালা উইথাউট রিচ এগুলো অ্যাড করে খাওয়াটা রেড মিট। রেড মিটটা মোটামুটি অ্যাকসেপ্টেড আছে, কিন্তু প্রসেসড মিট যা পাওয়া যায় যারা খুব মশলা দিয়ে খাওয়াটা একদমই খেতে হবে না। আমরা যা বলি স্মোকিং করে যথেষ্ট ক্ষতি করে, যথেষ্ট ক্ষতি ইনফ্যাক্ট দিস অল্টার্ড মিট কিংবা প্রসেসড মিট করে। সেই জন্য আমরা সবসময় যেরকম আমরা অ্যাটলিস্ট প্রসেসড মিটটা আমরা অ্যাভয়েড করতে পারি। সো আমরা 18% ক্যান্সার রিস্ক কম করতে পারি ইফ উই ক্যান অ্যাভয়েড প্রসেসড মিট। তারপরে একটা নর্মাল আইডিয়াল ক্যান্সার মানে অঙ্ক পেশেন্টের না কিমোথেরাপি যারা চলছে ওর পেশেন্টের খাবারটা কিরকম থাকতে হবে, আমরা ডিভাইড করি একটা প্লেটে 50% খাওয়া ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস থাকতে হবে। ফ্রেশ ভালো কি ধুয়ে অবশ্যই খেতে পারবেন, মানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাবেন না ক্যান্সার পেশেন্ট খেতে হবে না, এটা একদম ঠিক নয়। আমরা সব ভালো কি ধুয়ে অবশ্যই, যেরকম ম্যাডাম বললেন ফাইটো নিউট্রিয়েন্টস গুলো থাকে সব থাকে, তো 50% ডায়েট আমি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস খেতেই হবে, নাম্বার 1। নাম্বার 2, আনাদার 25% আমরা সিরিয়ালস খাবো, মানে কার্বোহাইড্রেট যা বলি, হুইট বলি, রাইস বলি, এগুলো কর্ন বলি, এগুলো আপনি 25% রাখবেন।
আর 25% প্রোটিন রাখবেন, যেরকম পালসেস হলো, এগ হলো, ফ্লেশ হলো, চিকেন হলো, মিল্ক হলো, নাটস এন্ড সিজ এরকম। তো আমরা সব সময় ক্যান্সার প্লেটে 3 ভাগ করি। সব থেকে বড় ভাগ 50% ভাগ থাকবে ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, another 25% ভাগ থাকবে কার্বোহাইড্রেটস, ভাত, wheat এসব, another 25% থাকবে হাই প্রোটিন। আমরা সব কি করি, আমরা সব ইউজুয়ালি কার্বোহাইড্রেট বেশি খেয়ে নাহলে প্রোটিন বেশি করে দেই, এই ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলসটা খুব ইগনোর করি। এটা ঠিক নয়, এটা আইডিয়াল প্লেটার ফর আ ক্যান্সার পেশেন্ট। তারপরে নিউট্রিশন, আমরা কি সবসময় জিজ্ঞাসা করি ডক্টর বাবু আমি কি প্রোটিন পাউডার খেতে পারবো কি? সব পেশেন্টের জন্য প্রোটিন পাউডার অ্যাডভাইজেবল নয়। প্রোটিন পাউডার অ্যাডভাইজেবল কাকে? নাম্বার 1 মাল নারিশড, নাম্বার 2 কেমোথেরাপি কিছু সময়ের জন্য দরকার, ওরকম পেশেন্টের প্রোটিন পাউডার অ্যাডভাইজেবল আছে। এটা আপনি নিজের দিকে বাইরে দোকান থেকে খাবারটা ঠিক নয়। আপনি নিউট্রিশনিস্ট কিংবা আমার থেকে জিজ্ঞাসা করে কি পড়ে নিতে হবে ওটা আপনি খাবেন। এমনি আপনার ইচ্ছা অনুসারে যা বাইরে পাওয়া যাচ্ছে ওরকম প্রোটিন পাউডার খেয়ে কোনো লাভ নেই। তো এটুকু আমি বলি, যা যা ভুল ধারণা ছিল কি ফল খেতে পারবো না, চিনি খেতে পারবো না, এগুলো আমি কিছুটা বুঝিয়ে দিয়েছি। I think I have completed. Next, minimum we have Dr. Pradeep next. Yeah, that's right. Dr. Yeah, yeah. Pradeep. Dr. Pradeep. Yeah. So, হ্যাঁ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আজকে আমাদের প্রবাবলি আমরা থার্ড ব্রেস্ট মিট করছি না, আমার মনে হচ্ছে এটা থার্ড মিট। correct. তো তো ইট ইজ ভেরি ওয়েল অর্গানাইজ, খুব সুন্দর অনেকগুলো ডিসকাশন হয়েছে বার্নিং বেসিক্যালি ফর পেশেন্টের জন্য। তো আমি একটু ব্রিফ যেগুলো বলবো সেগুলো হচ্ছে যে একটা ওভারঅল একটা সামারি, তাতে যে আমরা ডিসকাস করলাম যে ব্রেস্ট সার্জারি কেন স্পেশালাইজড হওয়া উচিত, হয় আমরা কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে কেন যাব, যেখানে সমস্ত ধরনের ক্যান্সার কেয়ারটা আছে, মানে সেখানে মেডিকেল অনকোলজি মানে কেমোথেরাপি পার্টটা, রেডিয়েশন পার্টটা, সার্জারি পার্টটা এবং আদার সাপোর্ট সিস্টেম মানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, পুরো সিস্টেমটা সেখানে থাকলে আমাদের ক্যান্সার কেয়ার দিতে সুবিধা হয়। এবং এটাই এখন স্ট্যান্ডার্ড গাইডলাইন সারা পৃথিবীতে, যে একটা কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে আমাদের ক্যান্সার থেরাপিটা করতে হবে। বিশেষত মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ব্রেস্টের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট সার্জনকে দিয়ে ব্রেস্ট অপারেট করানো, বিকজ যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় যদি আমরা সার্জারিটা ভুল করি তাহলে প্রবাবলি আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে আমরা পরবর্তীকালে খুব বেশি ফায়দা পাবো না, কারণ রেসিডুয়াল রোগটা আমাদের থেকে যাবে। সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে পেশেন্টের সার্জারি থেরাপি টিউমারটাকে ছোট করে তারপর সার্জারি করানো দরকার। সার্জারিটা সঠিকভাবে করানো, ব্রেস্টের সার্জারিটা করা উচিত ঠিকভাবে, এবং যেটা অ্যাক্সিলা মানে আমাদের যেটা আর্মপিট বলি আমরা, বগল, যেখানে আমাদের লিম্ফ গুলো আছে ব্রেস্ট ক্যান্সারে, সেটাকে সঠিকভাবে সেই লিম্ফ গুলোকে বের করা যতটা দরকার সেগুলো কিন্তু ব্রেস্ট সার্জনের মাধ্যমে করা সম্ভব। যদি আমরা এই ধরনের ব্রেস্ট টিউমার কোনো জেনারেল সার্জনকে দিয়ে করি যাদের এখানে এক্সপিরিয়েন্স কম আছে, সেক্ষেত্রে আমাদের টিউমারটা আমরা কিন্তু বডিতে ছেড়ে চলে আসতে পারি এবং সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপিতে কম বেনিফিট হবে। তো সেটা ডক্টর নেহা সুন্দর এক্সপ্লেন করেছে যে ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে আমাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রোগটাকেও আমাদের দেখতে হবে এবং তার সাথে সাথে আমাদের কসমেটিক্স পার্ট মানে কসমেটিক দিকটাও দেখতে হয়। দুটো মিলিয়ে এখন চিকিৎসা করা হয় ব্রেস্ট ক্যান্সার সার্জারি। তো সেই জন্যই আরো বেশি করে ব্রেস্ট সার্জনের কাছে আমাদের সার্জারিটা করানো উচিত। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করেছি, নসিয়া ভমিটিং। আমরা জানি যে আমাদের ক্যান্সার থেরাপিতে পেশেন্টদের নসিয়া ভমিটিং একটা খুব বড় ইস্যু। সেটা হতে পারে যে রোগের কারণে হয় অনেক সময়, এবং নেক্সট হচ্ছে যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরে পেশেন্টে কিন্তু নসিয়া ভমিটিং খুব কমন হয়। আমাদের অনেকটা ভলিউম জায়গা জুড়ে যদি রেডিয়েশন দেওয়া হয় তাতেও কিন্তু আমাদের বমি ভাব হতে পারে, এবং অলমোস্ট বেশিরভাগ কেমোথেরাপিতেই আমাদের বমি ভাবটা, কারো কোনো কেমোতে একটু বেশি ভাব 90% চান্স থাকে বমি হওয়ার, কারোতে একটু কম, তাতে ইউজুয়ালি হয় না। কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে পেশেন্টও একটু অ্যাপ্রিহেনসিভ থাকে, মানে একটু ভয় পায় যে আমার কি বমি হবে
কিনা, এবং অনেকের সাথে ডিসকাস করে পেশেন্টরা কিন্তু নিজেরাই এটা একটা মনের মধ্যে চলে আসে যে আমাদের কি ভমিটিং হবে। সেই জন্য আমরা দেখেছি অনেক পেশেন্টের, যেগুলো আমরা বলি যে লিস্ট এমেটোজেনিক কেমোথেরাপি, মানে যেগুলোতে বমি হওয়ার কথা নয় সেগুলোতে পেশেন্ট কিন্তু অনেক সময় বমির ভাব বলে থাকে। এবং নেক্সট হচ্ছে যে অনেক সময় পেশেন্টরা ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, এবং তার জন্য গ্যাস্ট্রাইটিস, এগুলো কারণে কিন্তু অনেক পেশেন্টের, ক্যান্সার পেশেন্টের বমি হয়। তো এগুলো ডক্টর অর্ণব খুব সুন্দরভাবে বলেছে কাকে আমাদের অ্যান্টিসিপেটরি ভমিটিং বলে, সেগুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, কি কি ফ্রুটস এই সময় খাওয়া উচিত, কি ফুড খাওয়া উচিত, চেষ্টা করতে হবে ড্রাই কম ফ্যাটি ফুড, যেগুলোতে কম নসিয়া ভমিটিং হতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছেন ম্যাডাম, সেটাতে হচ্ছে যে আমাদের কি ধরনের খাবার দেওয়া উচিত, আমাদের যেগুলো খাবার একদমই, বা এটা কি খাওয়া উচিত কিনা, সেগুলো সোশ্যালি প্রেজেন্টেড যে আমাদের যেগুলো মিথস আছে ফুড সম্বন্ধে, আমরা প্রতিদিন এগুলো আপনাদের কাছ থেকে শুনি যে আমাদের চিনি খাওয়া উচিত কিনা, আমাদের কি ফল খাওয়া উচিত, সেগুলো আমার মনে হয় যে সুন্দরভাবে আমাদের লাস্ট সেশনে যেটা ডায়েট নিয়ে ম্যাডাম আমাদের এই খাবার বেশি করে খাওয়া উচিত, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, এগুলো ট্রাই টু অ্যাভয়েড, কিছু কিছু চেষ্টা করা উচিত অ্যাভয়েড করার। এবং অবভিয়াসলি ডায়েটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা হোম বেসড খাবারটা খাবো, হাই প্রোটিন হতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যে এমন খাবার না যেগুলো প্রসেস মিট, হ্যাঁ এগুলো যাতে আমরা কম খাই, কারণ সেগুলো অনেক সময় কিন্তু ক্যান্সারের জন্য খারাপ হতে পারে। মোস্টলি ফ্রুটস এন্ড ভেজিটেবল যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, সেগুলো অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করতে পারে এবং পেশেন্টের জন্য বেটার হবে, এবং সহজে ডাইজেস্ট করতে পারবো এরকম খাবারই খেতে হবে। সেই জন্য রেড মিট আমরা বলি যেগুলোকে মাটন, বিফ, এগুলো অ্যাভয়েড করতে। সো ওভারঅল আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পেশেন্টদের জন্য। আমি মনে করছি যে আমাদের যে পেশেন্টরা যারা সার্ভাইভার বা যারা এখন অন ট্রিটমেন্ট আছেন, তারা এ থেকে খুবই উপকৃত হবেন, এবং আমি আশা রাখবো যে আপনাদের যে মনের মধ্যে যে একটা সুপ্ত কোশ্চেন্স গুলো, সেগুলো আপনারা অনেকটাই আজকে এই সেশনের মাধ্যমে করতে পেরেছেন, খুবই নাইসলি সেগুলো ডেলিভার্ড করেছেন আমাদের প্রিভিয়াস স্পিকাররা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাঙ্কস প্রদীপ, খুব ভালো করে সামারাইজ করলেন, সব জিনিসটা 2 মিনিটে রিভাইজ করলেন। ওকে, তো আমরা আজকে অনেক শেখাশেখি হয়েছে, এখন আমি আপনার থেকে শুনতে চাই। অনেকরা রিপিটেডলি রেগুলারলি জয়েন করছেন, সুতাপা ম্যাডাম হো, ডোলন বড়ুই হো, সুপর্ণা ব্যানার্জি হো, সবরা রেগুলারলি জয়েন করছেন। আমি এখন ইভেন সুশীলা ম্যাডাম হো, সবার জয়েন করেছেন। এখন নতুন নতুন লোকরা জয়েন করেছেন। আমি স্টার্ট করি ইন অর্ডার, মানে এনিবডি যারা বলতে চান সবসময় বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হ্যান্ড রাইজ করতে পারবেন না, এমনি আপনি বলতে পারবেন। আমি অর্ডারে জিজ্ঞেস করি, আমি যারাকে দেখছি, আমি প্রথম তো লেফটে দেখছি ঈশিতাকে। ঈশিতা, কিছু বলতে চাও? তুমি তো অনেক চিকিৎসা করেছো, অনেক কষ্ট পেয়ে এখনো অন ট্রিটমেন্ট আছো। ঈশিতা, তুমি কি বলতে চাও? ঈশিতা বলো, আনমিউট করে দাও ঈশিতা, তারপরে আমি অরুণিমাকে জিজ্ঞাসা করবো। ওকে স্যার, হ্যাঁ আমি রিসেন্ট মুম্বাই থেকে এসেছি, আপনাদের ওখানেও গিয়েছিলাম। এখন তো কেমো চলছে, ওরাল কেমো। তো মাঝখানে একটু রেডিয়েশনের জন্য একটু প্রবলেম হয়েছিল, স্কিনের প্রবলেম। এখন মোটামুটি ঠিক আছে, বাট স্যার আমার রাইট সাইড যেটা অপারেটেড হ্যান্ড, নার্ভ ধরে এখান থেকে এই ধরনের একটা খুব মানে টান হচ্ছে, সেটা কি স্যার ওষুধের জন্য বা কিভাবে সেটা এই মুহূর্তে কন্ট্রোল করবো স্যার? ঠিক আছে মা, এই জিনিসগুলো আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করি, বুঝিয়ে দেবো। লিম্ফেডেমা বলি আমরা, লাস্ট টাইমে আমি আপনাকে বুঝিয়েছিলাম। ওরা আপনি নেক্সট টাইম এলে আমরা ফিজিওথেরাপি কিরকম এক্সেস করতে হবে আমরা বুঝিয়ে দেবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে Rashmi, you can, okay, thank you. Arunima Sanyal, if you are there, you can share your experience, your difficulties, your journey in some time. Yeah, Arunima. Yes, there had been lot of difficulties, but আমি অনেক সাহায্য পেয়েছি সবার থেকে, হসপিটালের from each and every person। আমি খুব মানে yes, আমি অনেক কৃতজ্ঞ যে from the doctorsটা তো ছিলেন, সিস্টার্স, সবার থেকে, মানে হসপিটালে এটা হসপিটালিটিটা খুব ভালো, সেটার জন্য আমি আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল।
even from the liftman to the everyone from a canteen person, everybody, এটাই আমার হসপিটালে সবচেয়ে বেশি রিমার্কেবল লেগেছে যে ওরা বুঝতে পারে আমরা একটা খুব ডিফিকাল্ট জার্নি দিয়ে যাচ্ছি, তো সকলে খুব সিম্প্যাথেটিক ফ্রম দ্য, আমি তো তাই বললাম একজন লিফটম্যানও সেও একটা কেয়ার শো করে, তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর আমার একটা কোয়েশ্চেন মাথায় আসে বারবার, যেটা আমি একটু জিজ্ঞাসা করতে চাইছি, যে যেহেতু আমরা ওয়ার্কিং ইন সাম ওয়েজ, লাইক অ্যাকচুয়ালি উই আর ওয়ার্কিং, আমাদেরকে ঘর থেকে এখন অপারেট করতে হয়, ওয়ার্কিং ফ্রম হোম, তো অনেকটা টাইম ইন্টারনেটে বসতে হয়, লাইক নাও অলসো উই আর ফেসিং দ্য ইন্টারনেট। তো সেটা কিছু কিছু জায়গায় শুনতে পাই যে ইন্টারনেট ইজ ক্যান্সারাস, তো সেটা কি মিথ না সেটা হ্যাঁ কোনো ধরনের রেডিয়েশন, মোবাইলের টাওয়ার বা স্পেশালি যেহেতু স্মার্ট টিভি, তারপরে ল্যাপটপস, এগুলোকে খুব বেশি ফেস করতে হয়, ফোন ছাড়া তো এখন জীবন চলেই না, তো সেটা যদি একটু জানা যায় যে হাউ ফার দে আর লাইক অ্যাডভার্স ফর আস। Arnab, you want to answer? হ্যাঁ, তো ম্যাডাম আপনি যেটা বলেছেন সেটা অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। তো আমাদের কাছে খুব ক্লিয়ার ডেটা এখনো নেই, তার কারণ হচ্ছে যে এই যে রেডিয়েশন গুলো হয় এটা লং টার্ম এফেক্ট কি আমাদের দেখতে হবে। লাইক এই যে 2G 3G 4G 5G আমরা শুনছি, তো ডেফিনেটলি এই ক্যান্সার গুলো হচ্ছে লং টার্ম প্রসেস, স্পেশালি দ্য সলিড ক্যান্সার, মানে মোটামুটি 9-10 বছর পর বা 10-15 বছর পর ডেভেলপ করে। তো আমাদের দেখতে হবে, ধরুন আজকে 3G চলছে, বা ধরুন আজ থেকে 5 বছর আগে ধরুন 3G এসছে, তো আমাদের তার থেকে 10 বছর পর মানে 5 ইয়ার্স ডাউন দ্য লাইন আমাদের কাছে কতজনের ক্যান্সার হচ্ছে, তো এটা নিয়ে একটা ক্লিয়ার আমাদের ডেটা চাই। আনটিল এন্ড আনলেস আমাদের কাছে ক্লিয়ার ডেটা রয়েছে আমরা কখনোই এটা কমেন্ট করতে পারি না। আমরা আইসোলেটেড কিছু হয়তো ডেটা আমরা পাচ্ছি যে 5G তে এখানে এখানে কিছু রকম এফেক্ট হয়েছে, কিন্তু আমাদের কাছে এখনো কোনো ক্লিয়ার রোবাস্ট ডেটা নেই। তো যতক্ষণ না রোবাস্ট ডেটা নেই আমরা এটা সম্পর্কে ডেফিনিট কমেন্ট করতে পারছি না। Correct. ওভারঅল কি আমাদের কিছুটা অ্যাভয়েড করা উচিত? No, ma'am. I think আমরা যা ভাবছি রিস্কটা এত, কিন্তু it doesn't cause anything, মানে এত ক্ষতি করে না। আমরা সব মোবাইল ইউজ করছি, এই পর্যন্ত মোবাইল ইউজ করলে ক্যান্সার হবে, যেরকম ডক্টর আর্নাব বললেন কোনো নেই। সো দ্য টেক হোম মেসেজ ইজ মোবাইল ফোন ইন্টারনেট ডাজ নট কজ ক্যান্সার। কিন্তু সব সময় কম্পিউটারের সামনাতে বসে বিনা এক্সারসাইজ করে স্ট্রেস করে করাটা ঠিক নয়। ইউ শুড ওয়াক আউট টু গার্ডেন, একটু ওয়াকিং করে থাকবেন। কম্পিউটার দিকে ইন্টারনেট দিকে কোনো ক্ষতি নাই, আপনি নর্মাল কাজ করতে পারবেন। হ্যাঁ, এর মানে রিস্কটা খুব কম, কিন্তু আমরা যা ভাবছি অনেকটা ওরকম নয়। আই মিন ইউ ক্যান হ্যাভ ইউর নর্মাল লাইফ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। আমি একজন স্পেশাল পেশেন্টকে আমি শেয়ার করি, মহুয়া ম্যাডামকে। উনি ছিলেন 4 স্টেজের ছিলেন, এখন কিউর হয়ে অলমোস্ট 2.5 years হয়েছে। শি ইজ ভেরি হ্যাপি এন্ড শি ইজ ভেরি মোটিভেটেড টিচার। মহুয়া ম্যাম, আপনার এক্সপিরিয়েন্স, কত কষ্ট পেলেন, এখন তো আসছেন, কিন্তু কিছুদিন আগে মানে 2 বছর আগে তো আপনি খুব কষ্টতে ছিলেন, জানতেন না, কিন্তু এখন তো মানে বাই গডস গ্রেস ইউ আর ফাইন। আপনারা তো মানে আপনি কি মেসেজ দিতে চান ক্যান্সার সবার পেশেন্টকে, মানে কিছু কিছু নতুন ক্যান্সার পেশেন্ট যারা লড়ছে ওনাকে সব কি আপনি মেসেজ দিতে চান? হ্যাঁ স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ, এবং সবার কাছে আমার একটু এক্সপিরিয়েন্সটা আমি একটুখানি বলতে চাই। যে প্রথম যখন আমি জানতে পারলাম যে ক্যান্সারটা আমার হয়েছে, তো ফার্স্ট ট্রিটমেন্ট আমি শুরু করেছিলাম বম্বে টাটাতে গিয়ে। তো আমার সেখানে ডাক্তার ছিলেন ভাউসা, উনি প্রথম আমার এটা ধরতে পেরেছিলেন, এবং শোনার পরে মানে ভীষণ অসহায় মনে হচ্ছিল, এবং ভাবতেই পারিনি কখনো যে আমার মধ্যে একটা ক্যান্সার এরকম ভাবে গ্রোথ করেছে। শুনে মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছে। এই অবস্থায় আমি ওখানে গিয়েই জানতে পারি। আমাকে আমার হাজবেন্ড তখন এখান থেকে আমরা গেছি, তখনও কিন্তু আমাকে জানায়নি, আমি জানতেও পারিনি যে আমার মধ্যে ক্যান্সারটা গ্রো করেছে। এবার টাটা মেমোরিয়াল হসপিটালে গিয়ে যখন ভাউসাবের আগে যে ডক্টর দেখেছিলেন, তিনি সমস্ত কিছু চেক আপ করার পরই উনি আমাকে ফার্স্ট বলেছিলেন যে ম্যাডাম এটা তো এক ধরনের ক্যান্সার। তো শোনার পর কি যে বলবো, সেই ফিলিংসটা বলার মতোই নয়। মনে হচ্ছিল যে চারিদিক কেমন যেন একটা ফাঁকা শূন্য হয়ে যাচ্ছে, আমি মনে হচ্ছে কোনো একটা জায়গায় ঝুলছি। মানে কথাটা শোনার পর হট করে একটা মানে বেসামাল মতো অবস্থা হয়ে গেছিল। তো সেই অবস্থায় ডাক্তারবাবু অনেকটাই আশ্বাস দিয়েছিলেন যে ম্যাডাম
এরকম ভাবে ভাঙবেন না, কারণ যতটা পারার আমরা পারবো, কিন্তু তারপরে আপনাকে ঠিক থাকতে হবে, সেটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি সঠিক না থাকতে পারেন, আপনি যদি ঠিক কঠিন না হতে পারেন, তাহলে কি করে লড়বেন এই জার্নিটা। তো উনি তারপরে যে হেড ছিলেন ভাউসাব স্যার, ওনার কাছে নিয়ে যান। তো উনি ওই একই কথা বলেছিলেন যে ম্যাডাম নিজেকে শক্ত হতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, এটার জন্য কঠিন লড়াই করতে হবে, কিন্তু পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে, আমরা তো আপনার পাশে রয়েছি। তো আমাকে এটাও বলেছিল যে 70 থেকে 80% আমরা কিওর করে দেবো, কিন্তু বাদ বাকি 20% কিন্তু আপনাকে ঠিক হতে হবে। তো শোনার পর খুব মনে সাহসটা পেয়েছিলাম যে না, ঠিক জায়গায় যখন এসেছি, যখন জিনিসটা যখন ধরা পড়েছে, ঠিক নিশ্চয়ই কিওর হতে পারবো। তারপরে বিভিন্ন রকম টেস্ট আমরা ওখানে করিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়েছে, 2-3 দিনের মধ্যেই পুরোপুরি টেস্ট আমরা ওখানে করেছি। আচ্ছা, তারপরে যখন আমার রিপোর্টটা এলো যে 6টা কেমো লাগবে, তো আমরা ভেবেছিলাম 6টা কেমো যখন হয়তো পার মান্থে একটা করে দেবো, আমরা কলকাতা থেকে ওখানে বম্বে গিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু তারপর যখন শুনলাম যে 6টা কেমোটাকে ভেঙে ওটা 12টা করা হয়েছে, মানে 15 ডেজ পর পর আমার কেমোটা শুরু হবে। তো তখন ডাক্তারবাবু বললেন যে ওখান থেকে কলকাতা থেকে এসে তো 15 দিনের মধ্যে আপনি এটা নিতে পারবেন না, হয় আপনাকে এখানে নিতে হবে, নাহলে কলকাতায় গিয়ে নিতে হবে। তো আমার যেহেতু বাচ্চাটা ছোট, আমি একটা স্কুলে সার্ভিস করি, তো সব নিয়ে ভাবছি যে টানা 6 মাস তো ওখানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমরা সেই নিয়ে স্যারের সঙ্গে কথা বললাম। তো স্যার কিন্তু আমাদেরকে সাজেশন করেছিলেন যে আপনি কেমোটা ওখানেই নিতে পারবেন, কলকাতাতে নিতে পারবেন। তো আপনি কোথায় নিতে চান, আমাদেরকে আগে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় নিতে চান। তো আমরা তো সেই সম্পর্কে তখন জানতাম না যে কোথায় ভালো হবে, কোন জায়গাটা ক্যান্সারের জন্য ঠিক বলে মনে হবে। তো আমরা তখন ভাইস অফ স্যারের কাছে ওনাকেই আমরা বললাম যে স্যার আপনি সাজেস্ট করে দিন, আমরা তো ঠিক বুঝে উঠতে পারছি না। তো উনি কিন্তু প্রথম আমাদের নারায়ণের হসপিটালের কথা বলেছিলেন, এবং ডাক্তার চন্দ্রকান্তের কথা কিন্তু উনি ফার্স্ট আমাদেরকে বলেছিলেন। এবং শোনার পর আমরা ভীষণ ভাবে ভরসা পেয়েছিলাম, যেহেতু স্যারই চন্দ্রকান্ত স্যারের কথা বলেছিলেন বলে, এবং উনি ওখান থেকে ফোনও করে দিয়েছিলেন। এবং তখন আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে এখানে চলে এসেছি। ফার্স্ট আমি কেমোটা বম্বে থেকে নিয়েছিলাম, তারপরে আমি মেডিসিন গুলো ওখান থেকে নিয়ে আসতে পেরেছিলাম, এবং বাদ বাকি পরে প্রায় 11টা কেমোই কিন্তু আমার নারায়ণেতে হয়েছে। এবং চন্দ্রকান্ত স্যারই কিন্তু সমস্ত কিছু ট্রিটমেন্ট করেছেন, এবং ওনার যে ভরসা আমি পেয়েছি, প্রথম দিন গিয়েই স্যারকে যখন আমি দেখালাম, সব রিপোর্ট গুলো দেখালাম, তখন স্যার কিন্তু প্রথম দিনই বলেছিলেন যে মহুয়া 100% পিওর তুমি হয়ে যাবে, এটাতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি নিজেকে ঠিক রাখো, নিজেকে সুস্থ নাও, প্রত্যেকটা কেমো তুমি ঠিকভাবে যদি নিতে পারো, দেখবে একদম পিওর হয়ে যাবে। এবং একদম তাই, মোটামুটি আমার 2টো কেমো নেওয়ার পরই আমরা 2টো কেমো মানে 4টে, 2টোকে ভেঙে 4টে করা হয়েছিল। তো 4টে নেওয়ার পরেই কিন্তু আমরা আবার বম্বেতে গেছিলাম দেখানোর জন্য, ভাউসাব যেতে বলেছিলেন ডাক্তারবাবু। তো ওখানে তখন ওখানে গিয়ে আবার পেট সিটি হয়, 4টের পরেই পেট সিটি হয়। তো পেট সিটিতেই পুরো উনি বললেন যে ভীষণ ভালো রিপোর্ট এসছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে, ক্যান্সারের আর কিছু নেই। তো আমি তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছিলাম যে ডাক্তারবাবু তাহলে এখনো তো আমার 8টা কেমো বাকি আছে, তো যদি পুরোটাই কিওর হয়ে যায় তাহলে আবার 8টা কেন নেব, ওটা না তো ভীষণ একটা কষ্টের ওটা। তো উনি কিন্তু বলেছিলেন যে ম্যাডাম এটা যেহেতু একটা কোর্সটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, যাতে ফার্দার এটা আবার ফেরত না আসে। তো যথারীতি আমরা ডাক্তারবাবুর কথা শুনে আবার ওখান থেকে মেডিসিন নিয়ে এখানে চলে এলাম, বাদ বাকি সমস্ত কেমোগুলোও পরপর আমি নিলাম চন্দ্রকান্ত ডাক্তারের সহায়তাতেই। এবং ডাক্তারবাবু প্রতিদিন, মানে যখনই গেছি, এত সুন্দর বিহেভিয়ার ওনার পেয়েছি, মানে প্রতিবার ওনাকে ছাড়া আমরা কাউকে দেখাইনি। মানে যখন আমরা গেছি, গিয়ে হয়তো বিবেক স্যারকে একবার হয়তো দেখিয়েছিলাম, কিন্তু ওনার এই কথাবার্তা, আমার বিহেভিয়ার দেখে আমরা সবসময় একটাই টার্গেট, না স্যারের কাছে যেতে হবে, অর্থাৎ স্যারকে একবার দেখালেই মনে হচ্ছে যেন সমস্ত রোগটাই আমার কিওর হয়ে যাবে, এরকম একটা ধারণা হয়ে গেছিল। এবং তারপরে আমার কেমোগুলো পরপর দিলাম আমি, এবং এখন আমি বেশ ভালো আছি, সুস্থ, স্কুলে জয়েন করছি, স্কুলে যাচ্ছি, এবং আমার মাধ্যমে অনেক পেশেন্ট এখন কিন্তু স্যারের কাছে যাচ্ছেন, এমনকি আমার একজন স্টুডেন্ট, মানে তাদের অবস্থা ভীষণই খারাপ, ভীষণ গরিব, তাদের ক্ষমতাও ছিল না যে এই ক্যান্সারের ট্রিটমেন্ট করানো, তো তাকেও কিন্তু আমরা স্যারের কাছে পাঠিয়েছি আমার স্টুডেন্ট হিসাবেই। স্যার তাকে দেখেছেন, এবং পারলে বিনা পয়সাতে, মানে যার ওর হয়তো এখন পয়সাই লাগছে না, এরকম ভাবেই স্যার কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থাও করে দিয়েছেন। এভাবে শুধু আমি না, আমার মারফত কিন্তু বহু লোক স্যারের কাছে গেছেন, এবং
সবাই একই ফিডব্যাক দিচ্ছেন যে স্যার ভগবান। এই একটা কথাই কিন্তু বারবার সবাই বলেন যে স্যার কিন্তু ভগবান, যেটা আমিও বলেছি এবং আমার মারফত যারা যাচ্ছে তাদেরও কিন্তু একই কথা, যে আজ সত্যি কথা যে যে রোগটার সাথে আমরা লড়াই করে উঠে বেঁচে আছি, এই রোগটা প্রথমে শুনলেই কিন্তু মাথা থেকে এটাই মনে হয় যে আর হয়তো আমরা বেশি দিন এই পৃথিবীতে নেই। এটা আমারও মনে হয়েছিল যে আর হয়তো বেশি দিন নেই, কিন্তু এটার সাথেও যে লড়াই করা যায় সেটা কিন্তু স্যারেদের কাছে গিয়েই জানতে পেরেছি, ওনাদের কাছে গিয়েই শক্তিটা অর্জন করতে পেরেছি। এবং আমার এখনো যদি কোনো অসুবিধা হয় স্যারের সঙ্গে কিন্তু আমি এখনো কন্ট্যাক্ট করি এবং স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, বলে দেন। এর জন্য আমি কিন্তু স্যারের কাছে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মহুয়া, আপনার খুব হ্যাঁ, আপনার স্যার। কথার জন্য খুব থ্যাংক ইউ। মানে একটা মেসেজ আমি দিতে চাই, আমরা সব বলি কি যে ক্যান্সারটা ছড়ে গেছে, ভালো হবে না, এটা তো একদমই ভুল ধারণা। দেখুন আমার সামনাতে আছেন 2 years কিওর, আমার এখানে অ্যাটলিস্ট 5-6 জন আছেন যারা 4th স্টেজ কিওর আছেন। মানে এই যে ধারণা আছে কি ছড়িয়ে গেলে আমরা ভালো হবে না, এটা তো অসম্ভব। মানে ভালো চিকিৎসা করলে ভালো ফলপে থাকবে। আমরা সবার মিশে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা অবশ্য কিওর করতে পারবো কিংবা লম্বা সময় পর্যন্ত কন্ট্রোলে রাখতে পারবো। মনের জোর থাকলে, পজিটিভ অ্যাটিটিউড থাকলে সব সম্ভব, এটা আমরা শিখতে পারবো। ঠিক আছে, ওকে। আমি আর জিজ্ঞেস করবো আর কে বলবেন? বুলবুল বিশ্বাস ম্যাডামকে আমি দেখছি অনেকদিন থেকে। If she is there, I can. Ma'am, you are there. Can you add few words to the program? Bulbul Bishas. No. She's there, sir, but She's muted. Huh? Okay. no, I have asked her to unmute herself. Okay. Maybe she's not able to access. স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। আমি বলি স্যার, আপনি যে বললেন মিষ্টি খাওয়া যাবে, মিষ্টি বলতে মানে রসগোল্লা এই ধরনের মিষ্টি খাওয়া যাবে? খাওয়া যাবে, লিমিটটা খেতে পারেন। লিমিটে বলতে তাও দিনে? দেখুন গাইডলাইন্স বলছে কি 6টা চামচ চিনি পর্যন্ত, তো একটা রসগোল্লা খেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। Thank you, হ্যাঁ, sir. শুধু মিষ্টি খেয়ে হ্যাঁ। চলাবে না, মিষ্টি শুধু খেয়ে চলাতে না। পারবো না। না, আমি অবশ্যই খেতে হ্যাঁ। পারবেন। একটা হ্যাঁ। রসগোল্লা খেলে ক্যান্সার বেড়ে যাবে। ম্যাম বলছিলেন যে একটু আগে ডক্টর নেহা ম্যাম বলছিলেন যে যে পেশেন্টের টিউমারটা রয়েছে অনেক সময় আপনারা টেবিলে নিয়ে তাকে দেখেন, যারা ব্রেস্ট সার্জন থাকেন টেবিলে নিয়ে দেখেন সেই টিউমারটাকে রিমুভ করা হবে, মানে লাম্পেক্টমি হবে কি ম্যাস্টেকটমি হবে, সো দ্যাট এই যে আপনারা অপারেশনের আগে একটা কনসেন্ট ফর্মে সাইন করান, তো এটা কি এই ফ্রোজেন সেকশনে যখন আপনারা করছেন বিফোর দ্য পেশেন্ট এন্টার টু দ্য ওটি, সেটা কি আপনারা তখনই কনসেন্টটা নিয়ে নিচ্ছেন নাকি পেশেন্টটাকে ফ্রোজেন সেকশন করার পরে যখন আপনারা ডিসিশনে আসছেন সেই টাইমটা কি আপনাদের হাতে থাকছে? এটা আমার একটা নাম্বার 1 কোয়েশ্চেন, and I have another 2 questions, so please doctor if you tell me. আই থিংক এটা অ্যান্সার করা ডক্টর নেহা ছিলে ভালো হতো। এই ব্রেস্ট কনজারভেশন ভার্সেস ম্যাস্টেকটমি যা আছে এটা ইউজুয়ালি অন টেবল ডিসাইড হয় না, এটা আগেই 90% ডিসাইডেড থাকে। এই যে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি যা আছে, মানে একটা লিম্ফ নোড বের করবো না সারা লিম্ফ নোড বের করবো, এই জিনিসটা ফ্রোজেন সেকশন উপরে নির্ভর করে। সো ডেফিনেটলি যেখানে আমরা পুরো ব্রেস্ট বের করার যদি সম্ভাবনা থাকে আগেই কনসেন্ট নিয়ে রাখবো আমরা। বাট এই যে অন টেবল ডিসিশনটা, দিস ইজ বেসিক্যালি ফর সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। মানে 99% অফ সেন্টার্স ইন ইন্ডিয়া অ্যাক্সিলার লিম্ফ নোড পজিটিভ হোক নেগেটিভ হোক সব লিম্ফ নোড বের করবোই, কিন্তু সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি একটা স্পেশালাইজড টেকনিক যেখানে আমরা
যদি লিম্ফ নোড নেগেটিভ থাকলে আননোন লিম্ফ নোড গুলো বের করতে হবে না। যদি আমরা লিম্ফ নোড বের করি না তাহলে হাত ফোলা এগুলো সমস্যা থাকে না। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ইয়েস, রাইট। সো দিস ইজ দ্য থিং। আর নেক্সট হচ্ছে নিউট্রিশনের দিকে আমাদের ছিল, সেটা হচ্ছে যে এই যে প্রসেসড ফুড খাওয়া তো বারণ, কিন্তু এখন খুব একটা ট্রেন্ড হয়েছে কাবাবস টাইপের, লাইক ওই যেগুলো আপনার ওই কার্বন স্ট্যাগনেশন হচ্ছে, ওই খাবারগুলো কি হেলদি? ওই খাবারগুলো ম্যাম কার জন্য হেলদি নয়। It should not হ্যাঁ be সেটা মানে it should not be taken. Definitely processed যা আমি খাওয়া আছে তার মধ্যে কার্সিনোজেন্স থাকে। যেরকম আমরা বলি প্রসেসড মিট ইকুয়াল স্মোকিং, যেরকম আপনি স্মোক করেন ওরকম ও তো ডেঞ্জারাস আছে প্রসেসড মিট। তো সব সময় শুধু অনকোলজিতে নয়, নর্মাল লোকও ওটা বারণ করাটাই ঠিক। এক্স্যাক্টলি। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সো একটা এনজিও, তো অনেক সময় দেখি অনেক পেশেন্ট আসছে, তো তাদেরকে আপনারা ডক্টররা কি মনে করছেন, তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে পেশেন্টটার ডিজিজটা হয়েছে, অথবা বাড়ির লোকরা অনেক সময় বলেন প্লিজ ডক্টর পেশেন্টকে জানাবেন না, এটা জানানো ঠিক না, উনি নিতে পারবে না, এই দুটোর মধ্যে যে ডিলেমাটা কাজ করে, এটা কি ঠিক? মানে আমার তো মনে হয় না যে পেশেন্টকে জানিয়ে দিলে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স হয় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। স্যার এটা আপনার অ্যাডভাইসটা একটু। Arnab, what do you do in your practice? সো ম্যাডাম, আমি সবসময় এনকারেজ করি যে পেশেন্টকে যদি ব্যাপারটা জানানো যায় তাহলে আরো বেটার আউটকাম পাওয়া যায়। তো ডেফিনেটলি একজন পেশেন্টের বাড়ির লোক সবসময় মনে করেন যে পেশেন্ট যদি খবরটা শোনে তো ইমিডিয়েটলি ভেঙে পড়বে, তো মেন্টালি অ্যাকসেপ্ট করবে না এবং ফার্দার আউটকাম বেটার হবে। তো আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে চাই যে যদি পেশেন্ট জানে যে আমার এটা মেটাস্ট্যাটিক ক্যান্সার হয়েছে, মানে স্টেজ 4 ক্যান্সার হয়েছে, আমি এতদিন বাঁচবো বা নর্মালি আদার পেশেন্টরা এতদিন বাঁচবে, তো তাহলে পেশেন্টের একটা গেম প্ল্যান থাকে কি আমার কিছুদিন পর আমি এখানে ঘুরতে যাব, কি আমার নাতি নাতনিকে দেখতে হবে, কি আমার এই করতে হবে, তো এই কাজগুলো সে তাহলে গুছিয়ে নিতে পারে। তেমনি একইভাবে পেশেন্ট যদি জানতে পারে যে আমার ক্যান্সারটা পুরোপুরি কিওর হয়ে যাবে, তো তারও একরকম গেম প্ল্যান থাকে যে এই মানে পেশেন্ট এতদিন পর চাকরিতে জয়েন করতে পারবে, তার ছেলে মেয়ের জন্য এই ফিউচার প্ল্যান রয়েছে, তিনি কবে বিয়ে দিতে পারবেন, তো এই ব্যাপারগুলো উনি একটা গুছিয়ে নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে পেশেন্ট যদি জানে যে আমার ক্যান্সার হয়েছে, তো তাহলে ক্যান্সারের জন্য এই কেমোথেরাপি হবে বা রেডিওথেরাপি হবে বা সার্জারি হবে, এবং সেগুলো নিয়ে পেশেন্ট নিজের মনের মধ্যে একটা প্ল্যান ছকতে পারে যে ঠিক আছে আমাকে এরপর এটা হবে, ওর পর ওটা হবে। না হলে ব্যাপারটা নিয়ে পুরোপুরি আধারে থাকলে পেশেন্টও বুঝতে পারে না যে আমার কটা কেমো চলবে, কি কেন কেমো কেন চলছে, আমাকে বাড়ির লোকও ঠিক করে জানাচ্ছে না, তো সেটা নিয়ে পুরোপুরি আধারে থাকে। আমার মনে হয় সবসময় পেশেন্টের সাথে এটা ডিসকাস করে নেওয়া উচিত। জানিয়ে দেওয়াটা এক্স্যাক্টলি ম্যাডাম, এবং তা সত্ত্বেও আমি বলবো তাও আমরা এখনো সবাই আগে বাড়ির লোকের সাথে আগে ডিসকাস করে নিই। বাড়ির লোক যদি আমাদের পারমিশন দেয় তবেই আমরা পেশেন্টের সাথে ডিরেক্ট আলোচনা করি। হ্যাঁ কারণ কি সেটা বাড়ির তো লোক যদি ডেফিনেটলি, কারণ কনসেন্ট না পেলে তো করা মুশকিল। এক্স্যাক্টলি ম্যাডাম, তো 100 জনের মধ্যে 98 জনই আমাদের ডিসকাশনের পর অ্যালাউ করেন যে পেশেন্টকে বলে দিতে কি হয়েছে। এবং আরেকটা আমি বলতে, যেটা, হ্যাঁ স্যার হ্যাঁ ম্যাডাম বলুন, প্লিজ। ম্যাডাম বলুন। বলছিলাম যে আরেকটা জিনিস হয় যে যখন পেশেন্টটা জানতে পেরে যায় যে আমার ক্যান্সার আছে, পজিটিভিটিটা নিজের ভেতর থেকে অনেকটা বেশি ডেভেলপ করলে ট্রিটমেন্টে অনেক বেশি রেসপন্স করে, আই থিংক সো। এক্স্যাক্টলি আই ডোন্ট নো। এক্স্যাক্টলি ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন। হ্যালো, সব জায়গা থেকেই নিরাশ হয়ে গেছিলাম আর কি। আমাকে বলা হয়েছিল আমার মানে লাইফ লাইন আছে, আমি বাঁচবো আর কি 3 থেকে 4 বছর, ম্যাক্সিমাম 5 বছর, এর বেশি আমার আয়ু নেই। তো আমি খুবই হতাশ হই, আমার ছোট একটা 2.5 বছরের বাচ্চা ছেলে আছে। তো যাই হোক, আমি পরে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পেয়ে আমি নারায়ণীতে যাই, কিন্তু নারায়ণীতে গিয়ে ওখানকার ডক্টর সবাই, আমি যে কজনকে মানে আমি মেডিকেল অনকোলজির প্যানেলকে দেখিয়েছি,
চারজন ডক্টর ওখানে রয়েছেন, মানে এভরি ডক্টর ইজ ভেরি গুড, মানে সবাই খুব ভালো, এবং তাদের সবার থেকে আমি যে আশ্বাসটা পেয়েছি, আমি অনেকটা মনে জোর পেয়েছি এখন যে না আমি এবার ফাইট করতে পারবো। আমার মনে জোর অনেক বেড়ে গেছে যে না আমাকে ফাইট করতে হবে এবং আমাকে সার্ভাইভ করতে হবে। তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল টু অল ডক্টরস অফ মেডিকেল অনকোলজি। আমার একটা ছোট একটা প্রশ্ন আছে যে আমি আমি জানতে পেরেছি যে কেমো সেশন বা হরমোনাল থেরাপির পরে 14 দিন মিনিমাম 14 দিন পেট সিটি স্ক্যান করা যায় না, মানে কোনো রেডিয়েশন বা কোনো কারণে। আমি যেখানে পেট সিটি স্ক্যান হয় সেখানেও ওরা বলেছে যে মিনিমাম 14 দিনের একটা গ্যাপ দিতে হবে। তো স্যার চন্দ্রকান্ত এমজি স্যার আমাকে লাস্ট টাইম ওনাকেই দেখানো হয়েছিল আর কি, তো উনি পেট সিটি স্ক্যানটা মানে লিখেছেন প্রেসক্রিপশনে, তো আমরা করাবো আর কি, মানে ঠিক করেছি। তো আমার এটাই প্রশ্ন দুদিন ধরুন আমি পেট সিটি স্ক্যান করার 2 দিন বাদে আমার একটা সেশন আছে আর কি, তার আগে 2 দিন আগে কি পেট সিটি স্ক্যানটা করতে পারি? তারপরে আমার হরমোনাল থেরাপি সেশন আছে, ডে কেয়ারে অ্যাডমিশন হয়, তো সেটা কি 2 দিন গ্যাপে হয়? মানে আমি আগে করে নেবো পেট সিটি স্ক্যানটা, তারপরে ধরুন আমি হরমোনাল থেরাপি আমার অ্যাডমিশন নিলাম। ঠিক আছে জলি, আমি বুঝেছি। আপনি তো কিমোথেরাপি চলছে না? হ্যাঁ, কিমোথেরাপি যদি আপনি আপনাকে হরমোন থেরাপি আর পেট সিটিতে কোনো সম্পর্ক নেই, যে কোনো দিন সেই দিন একই দিনে দুটো করতে পারবেন, ঠিক আছে? যারা কিমোথেরাপি চলছে, রেডিয়েশন থেরাপি চলছে, ওনাকে একটু পেট সিটিটা দূরে করতে চায়। কেন? কিমো থেকে রেডিয়েশন থেকে কিছুটা চেঞ্জেস পেট সিটিতে আসতে পারে, সেই জন্য কিমোথেরাপি ক্ষেত্রে কিংবা রেডিয়েশন থেরাপি ক্ষেত্রে আমরা একটু দূরে রাখতে চাই, নাহলে আমরা একদিনে দুটো করতে পারি, ওটা কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ জলি। আজকে তো আপনি অনেকজনকে দেখেছেন যারা অনেক বর্ষ থেকে কিওর্ড আছে, হ্যাঁ, ওনার এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন। সো নো নিড টু বি ডিপ্রেসড, ইউ উইল বি ফাইন। ঠিক আছে? No, I am not depressed. I am now so much energetic and thank you. I am fine. খুব ভালো। আপনার হাসিতেই আমার খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর 5 মিনিটে শেষ করি। আই থিংক বুলবুল বিশ্বাস দুবার আনমিউট করেছিলেন। বুলবুল বিশ্বাস, you want to say anything? I think she unmuted couple of times before. No? Okay, then Sanchita, you want to say? হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ বলুন। নমস্কার। তুমি বলো। হ্যালো। হ্যাঁ বলুন মা। হ্যালো হ্যাঁ ডাক্তার বাবু, আমি সঞ্চিতা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি তো থেকে এসেছি, আমাকে আপনার পাঠিয়েছিলেন এবং আপনি আমাকে ওই হরমোন থেরাপি যে ওষুধটা দিয়েছেন ল্যাট্রাজল, There is a lot of disturbances there. Bulbul ji has unmuted actually. Hello, Dr. Bulbul Biswas. Can I speak? Yes, ma'am. Bulbul Biswas. Hello. Please go ahead, ma'am. I have been taking my treatment, cancer treatment, breast cancer, 4th stage metastatic in Narayani. Thank you, Dr. Chandrakant, Pradeep, Dr. Arnav, and Dr. Vivek Agarwal. But now for the last 3 months, because it's near my home, I have been taking this hormone therapy in RNK. Hello, can you hear me? Yeah, Rashmi, you can, yeah, thank you. Yeah, Bulbul Biswas, you can continue. And I'm really thankful I'm alive, and the doctors have given me positiveness, and I got lot of family support. These 2 things are very important: positivity by the doctors and listening to them and following the instructions, and support of the family. That's all I would like to say. And I am okay. Thank you so much. Thank you, doctors. Thank you so much. Hello. Yes. Hello. Yes.
Ma'am, sir, Sangnik Sarkar, I think Yeah, they yeah, want yeah, to yeah. You speak. mute. Yeah, you can mute Bulbul Bishas and you can allow Yes, Sagnik yes, sir. Sarkar. हाँ साग्निक सरकार बोलो संचिता ना हाँ difficult to hear na Rashmi. Yeah, now I don't think I can't see them on the screen. नहीं नहीं Is she Sagnik there? is visible. Yeah, Yeah, she's yeah, visible. but then nobody's. Yeah, I'm not able to hear. Okay. They unmuted as well. Okay, I think there is a signal problem. Okay, so I think we can conclude the session. We have had all words. Sushila ji and Suparna ji, thanks for joining regularly. Very motivating. মানে আমরা এর মধ্যে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমি বলছি আমি তো ওই বোম্বে থেকে দেখে এসেছিলাম আপনাকে ওই সুস্মিতা রথ আপনার কাছে পাঠিয়েছিলেন হ্যাঁ তো আমি ওই পালবোসিসিলিক ক্যাপসুল খাচ্ছি আর ল্যাট্রাজলটা আমাকে দিয়েছিলেন খুব ভালো খুব ভালো হ্যাঁ আর একটা ওই ভিটামিন ডি ইনজেকশন দিয়েছিলেন ঠিক আছে মা তো ঠিক আছে ডাক্তারবাবু আমি বলছি যে এটা খাওয়ার পর কি লুজ মোশন হয় একটু হয় মা আপনি আপনার সঙ্গে আমি কথা বলে নেব ঠিক আছে আচ্ছা কখন বলবেন এক্ষুনি বলে দেবো এই প্রোগ্রাম হলে আপনাকে বলে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ওকে আই থিংক আজকের প্রোগ্রাম রে আমরা অনেক পেশেন্টে দেখলাম যারা সবার মুখ থেকে শুনেছি ফোর্থ স্টেজে আমরা আরো ভালো হয়ে গেছে মানে ফোর্থ স্টেজ মানে আমরা আর থাকবো না এই তো একদম ভুল ধারণা তারপরেও আমরা ভালো থাকতে পারি আমরা অ্যাটলিস্ট 4 জনকে শুনলাম যারা ফোর্থ স্টেজ থেকে লড়াই করে ভালো হয়েছে মানে সব ফোর্থ স্টেজে যারা বলে কি থাকবে না এটা তো একদমই ভুল অফকোর্স গল ব্লাডার ক্যান্সার হোক যেখানে ভালো চিকিৎসা নেই টার্গেটেড থেরাপি নেই ওখানে তো কষ্ট কিন্তু যেখানে ব্রেস্ট ক্যান্সার এত ভালো চিকিৎসা ডেভেলপ হয়েছে লিম্ফোমাতে এত ভালো চিকিৎসা আছে এক্ষেত্রে সব ক্যান্সারের ফোর্থ স্টেজ এত খারাপ না আমরা মানে রোগটা নির্মূল করি আমরা ভালো থাকতে পারি দিস ইজ দ্য টেক হোম মেসেজ হোয়াট উই হ্যাভ গট Arnab, you want to add anything? সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্যান্সার যাদের হয়েছে তাদের মধ্যেও হচ্ছে আমাদের পজিটিভ এনার্জি যদি না থাকে তো তাহলে সেটা নিয়ে বেশি দিন ফাইট করা যায় না তো আমরা চেষ্টা করব যতটা আপনাদের মধ্যে পজিটিভ ব্যাপারটা আনার তো আপনাদেরকেও আনতে হবে এবং বাড়ির লোকের সাপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হ্যাঁ তো ম্যাডাম কন্টিনিউয়াস বাড়ির লোকের যদি একটা সাপোর্ট থাকে এবং আপনাদের যদি ইচ্ছা থাকে তা আপনাদেরকে আমরা অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू आई थिंक हम किसको मिस नहीं किया टीना आई थिंक आई मिस टीना यू वांट टू से या टीना sorry I missed you yeah okay thank you actually আমি তো বলবো I am very grateful to the doctors first এত ভালো ট্রিটমেন্ট করেছে আমি আপাতত এখনো সুস্থ আছি জানি না নেক্সট ডে what will happen but বোম্বে থেকে ট্রিটমেন্ট করে ওরাই রেফারেন্স করেছিল টু কলকাতা and Dr. Vivek Agarwal, Chandrakant and Neha Chaudhary is very good to me because they have helped me a lot. So thanks to them. Thank you. Thanks Tina. Thanks for joining. Yeah, today is my first day I have joined. Thank you. সবাইকে আমি রিকোয়েস্ট করি রেগুলারলি আমরা 7টার সময় 7 তারিখে জয়েন করব এই প্রোগ্রামটা সাকসেসফুল রাখবো আপনার থেকে যা যদি ইনপুটস থাকে আপনি গ্রুপে দিতে পারবেন So thanks everyone. I would thank Rashmi, Mini ma'am. Of course, Anushwa has joined. I think Anushwa is secretary who is there in front of her OPD. She has also joined. So thanks everyone for joining and making this program successful. Have a good night. Very happy sharing, very knowledgeable. Thank you. Thank you, sir. Thank you. Same to you. Bye. Okay.